আজকে আমরা ইতিহাসের ক্লাস 10 এর 3 নম্বর অধ্যায়ে যাব। চ্যাপ্টারের নাম দিয়েছি আমি, বোর্ড দিয়েছি আপনি দিনই, প্রতিরোধ বিদ্রোহ, বৈশিষ্ট্য বিশ্লেষণ। পুরো বিদ্রোহটা একদম সন্ন্যাসী ফকির বিদ্রোহ থেকে মুন্ডা বিদ্রোহ অব্দি সাদা বোর্ডে ইতিহাস ক্লাস। আবার বলছি, সাদা বোর্ডে ইতিহাস ক্লাস, কোনো লেখা নেই, তথ্য নেই, আমার কাছে কোনো তথ্য নেই। যদি কিছু তথ্য লাগে আমি পাশের কারো কাছ থেকে হেল্প নেবো, আমার কাছে কোনো তথ্য নেই, শুধু আমি। ঠিক আছে, অবশ্যই আমি বই পড়েছি, প্রচুর চ্যাপ্টারটা পড়াশোনা করেছি। চ্যাপ্টারটা পড়াশোনা করে একটা আমি ছক সাজিয়ে নিয়েছি। ছাত্রছাত্রীরা আমি একটা কোডও দেবো, যে কোডটা পেলে ছাত্রছাত্রীদের প্রচন্ড উপকার হবে, ভয়ঙ্কর উপকার হবে। ঠিক আছে, তো সেই কোডটা আমি দেবো এই চ্যাপ্টারটা পড়ার শুরুতে। তারপর সন্ন্যাসী ফকির বিদ্রোহ থেকে শুরু করে, রংপুর বিদ্রোহ থেকে শুরু করে, চুয়ার বিদ্রোহ থেকে শুরু করে, ভীল বিদ্রোহ আমি এখানে উল্লেখ করবো। মোট 12টা উপজাতি বিদ্রোহ আছে। দেখো কেন হয়েছিল বিদ্রোহটা যদি বলো, কিছু কমন কারণ আছে এখানে, সব বিদ্রোহের একই কারণ প্রায়। আমরা বলি নীল বিদ্রোহের কারণ লেখো, সাঁওতাল বিদ্রোহের কারণ লিখি, সন্ন্যাসী ফকিরের কারণ লিখি, কোন সময় পড়বে রংপুর বিদ্রোহের কারণ লিখি। অধিকাংশ বিদ্রোহগুলোরই কারণ মূলত সেই সময় ইংরেজ সরকার জাস্ট দেখো 1765 সালে দেওয়ানি লাভ হয়েছে। এর আগে আমি একটা ইউটিউবে ভিডিও দিয়েছি, বাংলার ভূমি সংস্কার আন্দোলন। মোটামুটি 1965 সাল থেকে বিভিন্ন 93 সাল অব্দি বাংলার 1 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত এবং চিরস্থায়ী বন্দোবস্তের একটা ভিডিও দিয়েছি ইউটিউবে। ওইটা সবাই দেখবে, কনসেপশন। তারপর থেকে এটা পড়তে শুরু করবে। ঠিক এই চ্যাপ্টারটা ঠিক তারপর থেকে শুরু হচ্ছে। ওটা আমি ক্লাস 10 বলে দিই, ওটা ক্লাস 10 এর সিলেবাসও নেই, ওটা ক্লাস 8 এর সিলেবাসে আছে। বাংলার ভূমি সংস্কার আন্দোলন, ঠিক ওয়ারেন হেস্টিং, লর্ড কর্নওয়ালিস, স্যার জন শো। তারপরে দেখো ওয়ারেন হেস্টিং অনেকদিন পর্যন্ত রাজত্ব করেছে, প্রায় 1773-72 সাল থেকে প্রায় 1784 অব্দি। ফির ওইখানে কর্নওয়ালিস ছিল 93 সাল অব্দি, চিরস্থায়ী বন্দোবস্ত করেছিল। তারপর স্যার জন শো 5 বছর, 93 থেকে 98। তারপর লর্ড ওয়েলেসলি 99 থেকে 98। ইতিহাসের যদি কেউ গভর্নর জেনারেল, ভাইসরয় এই চারটা করতে পারো, তাহলে ইতিহাস তো হাতের দখলে। কেমিস্ট্রিতে যেমন প্রথম 20টা মূলক করছে, ইতিহাসে এইটা করলে অনেক ইতিহাস পড়া হয়ে যাবে অটোমেটিক। সেটা আমরা করা আছে বিভিন্ন পরীক্ষায়, আমরা কম্পিটিশন পরীক্ষা দিতে হয়েছে জীবনে, তার জন্য এগুলো আমরা তখনই করেছিলাম এবং তার থেকে রয়ে গেছে জিনিসটা ব্রেনের মধ্যে। আজকে আমি যেটা পড়াবো, দেখো বাংলায় সেই সময় প্রচুর, দেখো একটা মুঘল সাম্রাজ্যের সময় জমিদার ছিল, নবাব ছিল, জমিদার ছিল। তো তারা যে রাজস্ব ব্যবস্থার মধ্যে ছিল, মুঘল সাম্রাজ্যের শেষ দিকে অ্যাকচুয়াল রাজস্ব ব্যবস্থা বলে কোনো ছিলই নেই। ফলে কৃষকদের উপর জমিদার চাপ দেয়নি। আরে মুঘল সম্রাটরা চাপ দেয় নাই জমিদারদের উপর, জমিদাররাও চাপ দেয় নাই কৃষকদের উপর বা খেটে খাওয়া শ্রমিকদের উপর, নিম্ন বর্গের মানুষদের উপর চাপ দেয়নি। ফলে নিম্ন বর্গের মানুষরা একটা অভ্যস্ত হয়েছিল জীবন ধারণ প্রণালী। হঠাৎ ইংরেজরা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ পেল, আমি ভারতের ম্যাপটা একটু আঁকি, তাহলে তোমাদের কনসেপশন আসবে না। দেখো ভারত তখন অদ্ভুত ভারত, তখন বাংলাদেশ বলে কোনো নয়, একদম অবিভক্ত ভারত, পাকিস্তানটাও ভারত, সব ভারত, বাংলাদেশ ঢুকে আছে এখানে। তো তখন যখন কলকাতা এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করলো, এদিকে ছিল চেন্নাই প্রেসিডেন্সি, ভারতটা একটু ছোট হয়ে গেছে তোমরা বুঝে নাও, আর এখানে মুম্বাই প্রেসিডেন্সি। এই তিনটা আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য যখন সুযোগ পেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেওয়ানি লাভ পেয়ে গেল, তখন আস্তে আস্তে এই বাংলা, বিহার, উড়িষ্যার বিভিন্ন জায়গাতে ওদের নিজেদের আইন প্রণয়ন ব্যবস্থা চালু করতে লাগলো, বিশেষ করে জমি ট্যাক্সের উপর। যখন 1 সালা 10 সালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেল, ট্যাক্সের সেটিংটা পুরো ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের আন্ডারে নিল। তো তারা জমিদাররাকে বিভিন্ন ধরনের ট্যাক্সের পরিবর্তন, বিভিন্ন ধরনের পশু ট্যাক্স, জমি ট্যাক্স, ধর্মের উপর ট্যাক্স, কিছু কিছু কুসংস্কারের বিরোধী করেছে, কোনো ধর্ম প্রচার বন্ধ করে দিয়েছে, কোনো ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, কোনো সময় কোনো গাছ, কোনো বনাঞ্চল কাটা হয়েছে খনিজ সম্পদের জন্য। যা করা হয়েছে উন্নতির জন্য হোক, ওরা উন্নতির জন্যই করেছে ইংরেজরা প্রচন্ড। কিন্তু স্থানীয় মানুষরা জীবনযাত্রার হঠাৎ পরিবর্তনটা ওরা শুট করতে পারে না। ট্যাক্স বেশি, প্রত্যেকটা বিদ্রোহের পিছনে ইনকাম ট্যাক্স আছে, কর বৃদ্ধি। জোর করে দেখো অনেক জমিতে জোর করে চাষ করানো, তো শুধুমাত্র তখন ধান চাষেরই আমাদের রাজ্য ছিল এই এলাকাতে, বাংলাতে। অন্যান্য চাষ, নীল চাষ করানো হতো, তার জন্য বিদ্রোহ। কোন দাড়ির উপর ট্যাক্স, ধর্মের উপর ট্যাক্স, ধর্মের উপর জারি, হুইজ জারি। ওরা তো খ্রিস্ট ধর্ম প্রচারও করেছে ইংরেজরা। ফলে সেখানেও কিছু কিছু মানে বিভিন্ন মানুষের মনে বিভিন্ন অসন্তোষ দানা বেঁধেছিল। এই তারই সব মিলেমিশে তুমি যদি কোনো পরীক্ষায় আলাদা করে কারণ পড়ে যে তোমাকে নীল বিদ্রোহের কারণ, এইগুলাই আসবে, শুধু তথ্য বেশি নতুন ঢুকবে। সাঁওতাল বিদ্রোহী মোটামুটি গাছ কেটে দিয়েছিল, সাঁওতাল পরগনার ওদের জমির উপর ট্যাক্স নিয়েছিল, বিভিন্ন কয়লা খনি পুরা হচ্ছিল, ফলে
জমির পরিমাণটা কম ছিল, রেলপথ নির্মাণ হয়ে গিয়েছিল 1800 সালের শেষ দিকে যখন লর্ড ডালহৌসির সময় আসে, বা ওয়ারেন হেস্টিংস বিভিন্ন ধরনের ধর্মীয় সংস্কার করেছিল। সবকিছুগুলাই বিভিন্ন কারণে বিভিন্ন উপজাতি বিভিন্ন এলাকার মানুষ ঠিক ঠিক লেই নেই এই এলাকা, এবং তারাই বিদ্রোহ তারাই বিপ্লব আনার চেষ্টা করছিল। সেইগুলাই আমাদের সিলেবাসে এই চ্যাপ্টারে দিয়েছে, নাম দেওয়া হয়েছে প্রতিরোধ, বিদ্রোহ এবং বৈশিষ্ট্য বিশ্লেষণ। মূল প্রেক্ষাপট মূল কারণ আমি যেটা বললাম সেটাই। যত কিছুরই মূল কারণ ওয়ারেন হেস্টিংস, ভূমি সংস্কার আন্দোলন, ভূমি সংস্কার ব্যবস্থা, 5 সালা 1 সালা 10 সালা এবং চিরস্থায়ী বন্দোবস্ত, প্রত্যেকটা বিদ্রোহের পেছনে এটাই আছে মূল কারণ। মূল কারণ এইটাই। এখান থেকেই জমিদারদের উপর পর্যন্ত ইংরেজরা ট্যাক্স দিয়েছে, জমিদারদের উপর চাপ দিয়েছে, জমিদার চাপ দিয়েছে চাষিদের উপর, চাষিরা বিদ্রোহ শুরু করে দিয়েছে, শ্রমিকরা বিদ্রোহ শুরু করেছে। মুঘল সম্রাট আস্তে আস্তে, মুঘল সম্রাটের প্রশাসন বা শাসন আস্তে আস্তে অস্ত হয়েছে, আর ইংরেজের শাসন আস্তে আস্তে হয়েছে। যখনই ক্ষমতা হস্তান্তর হয়, মুঘল শাসনটা বাদশাহদের শাসন, মুঘল যুগের রাজাদের শাসনের থেকে যখন ইংরেজ শাসন এসছে, জনগণ পরিবর্তন পেয়েছিল। আর পরিবর্তনটা কখনোই শুট হয় না ইন্ডিয়ার জনগণ। যেই পরিবর্তন এখনো দেখবে তুমি, কংগ্রেস শাসিত যখন হয় 10 বছর, আবার বিজেপি শাসিত হইল, বিভিন্ন গণ আন্দোলন, চাষী কৃষক আন্দোলন, কৃষক আন্দোলন হয়, শুট হয়ে যায় মানুষদের। সেটা হঠাৎ পরিবর্তন হয়, যেই সরকার বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে। তো সেই মুঘল শাসকদের হাত থেকে যখন ইংরেজ শাসকের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বাড়িছিল দিনের পর দিন, বিভিন্ন ধরনের নতুন নতুন নিয়ম কানুন এসেছিল, বিভিন্ন ধরনের সংস্কার হচ্ছিল, সেইগুলাই উপজাতিরা বা কৃষকরা ঠিক মতো নেই নেন। তারই ফলপ্রসূ হয়েছিল এই আন্দোলনগুলো সব, যে আন্দোলনগুলোর মূল পটভূমি এটাই। সেই আন্দোলনগুলো আমার সিলেবাসে আছে 12টি আন্দোলন। আমি একদম সিরিয়াল পড়াবো, তার আগে একটি কোড দেবো, তোমার মুখে মনে দানা বানিয়ে দেবো প্রত্যেকটা। কোনো মুখস্থ করতে হবে নেই, কোনো নোট করতে হবে নেই। প্রত্যেকটা বিদ্রোহটাকে আমি এমন একটা ছকের মধ্যে আনি দেবো তোমাদের, তোমরা সাথে সাথে ছকটা বানাবে বাড়িতে। কোনো নোট নাই, বিভিন্ন বই থেকে হেল্প নেবে। আমিও বই পড়েছি, পুরা বই পড়েছি, আমিও শিক্ষক বইও পড়েছি, আমি টেক্সট বইও পড়েছি। তবে এটা বুঝেছি টেক্সট বই পড়া বেশি ভালো শিক্ষকের থেকে, ঠিক আছে? টেক্সট বই অনেক কিছু তথ্য বেশি থাকে, আরো এক্সট্রা। এইখানে আমি এমন একটা কোড দেবো তোমাকে, যে একটা কোডেই 12টা বিদ্রোহ কভার হবে, 12টা বিদ্রোহের সিরিয়াল চলে আসবে। যত তুমি সিরিয়াল পড়বে তাই তোমার মনে থাকবে। উলট পালট হঠাৎ একটা তুমি কোল বিদ্রোহ করলে, হঠাৎ একটা ফরাজি আন্দোলন পড়ে দিলে, হঠাৎ সাঁওতাল বিদ্রোহ পড়ে দিলে, কোনো মনে থাকবে না। এটা আমি একটা সিকোয়েন্স দেবো তোমাকে, সেই সিকোয়েন্স অনুযায়ী তুমি পড়বে। সালের একটা সিকোয়েন্স থাকবে, একটা ছক থাকবে। দেখো আমি যে ছকটা দেবো, অবশ্যই বাংলাদেশের ম্যাপ সম্বন্ধে ওয়াকিবহাল করতে হবে এই চ্যাপ্টারটা পড়তে গেলে। নিশ্চয়ই পশ্চিমবঙ্গের জেলাগুলো সবাই জানো, আশা করছি। যারা পশ্চিমবঙ্গের জেলা জানো না, তারা পশ্চিমবঙ্গের জেলা, ঝাড়খণ্ডের কিছুটা এলাকা, আর বাংলাদেশ, এই 3টে জায়গা জুড়ে আজকের দিনে আমি এটা পৌরাণিক ম্যাপ, কিন্তু আমি বর্তমান ম্যাপে দিয়ে বুঝাবো, তোমার কনসেপশনটা বেশি আসবে। দেখো আমি বর্তমান ম্যাপে বলছি, তুমি এই জায়গাটাতে, এইখানটাতে বাংলাদেশ আছে, আমরা জানি এখানটায় বাংলাদেশ, তার লাগোয়া পশ্চিমবঙ্গ, আর তার লাগোয়া ঝাড়খণ্ড। একটু বাংলাদেশের বিভিন্ন জায়গা তোমাকে জানলে এই চ্যাপ্টারটা ভালো। আমি একটা বাংলাদেশের মোটামুটি নকশা ম্যাপ রাখার চেষ্টা করছি, হ্যাঁ, আর ঝাড়খণ্ডেরও, তাহলে তোমার কনসেপশন একদম পুরো আসবে। একদম প্রথম দিনটা একটা আজগুবি মনে হবে, তারপর আমি এক একটা বিদ্রোহ এক একটা ক্লাসে দিতে থাকবো, সারা বোর্ডে একদম প্রত্যেকটা। আমি আমার কথা বলবো, তুমি তোমার কথা লিখবে। তথ্য আমার কাছ থেকে নিতে পারো, বই থেকেও নিতে পারো, শুধুমাত্র আমি লেখার দৃষ্টিভঙ্গিটা তোমাকে দিচ্ছি। এবং এটা কত সহজ তুমি নোট করবে না, এটাও তোমাকে সাহস দিচ্ছি। তোমার আত্মবিশ্বাস এবং ইন্টারেস্ট পাবে, সুর পাবে পড়ার মধ্যে, মজা পাবে পড়ার মধ্যে, পুরো সাজিয়ে দেবো পড়াটা আমি। দেখো বাংলাদেশের এইখানটা একটা ম্যাপ করবে রেডিমেড, এইটা ময়মনসিংহ এলাকা মোটামুটি, আর এটা দিনাজপুর। বাংলাদেশের এই জায়গাটা বারবার আসবে, এটাকে কি বলছি আমি, ময়মনসিংহ উপর দিকটা, আর এইটা দিনাজপুর। বাংলাদেশে একটা জেলা আছে দিনাজপুর বলে। বাংলাদেশে তুমি এই দিকটাতে চলে যাও, এইখানটায় পাবে ময়মনসিংহ। বাংলাদেশ সম্বন্ধে ভালো নলেজ চাই এই চ্যাপ্টারটা পড়তে গেলে, নাহলে তুমি শুধু শুধু নাম আসবে অনেক কিছু। এই বিদ্রোহ ময়মনসিংহ হয়েছিল, এই বিদ্রোহ রংপুরে হয়েছিল, এই বিদ্রোহ তোমার ঢাকাতে, এই বিদ্রোহ বরিশালে, এই বিদ্রোহটা হয়েছিল খুলনাতে, ঠিক আছে? এই বিদ্রোহ হয়েছিল রাজশাহীতে, কোন বিদ্রোহ আবার ফরিদপুরে হয়েছিল। তোমার এত তথ্য আসবে, কোন যশোর হয়েছিল। এইখানটা দেখো পশ্চিমবঙ্গ লাগোয়া, এইখানটা মোটামুটি রাজশাহী, এইখানটা এইটা রাজশাহী, মুর্শিদাবাদের এলাকাটা আছে কিছুটা, এইটা কিছুটা যশোর। এই নামগুলো বারবার আসতে থাকবে তোমাকে। এইটা যশোর, এইটা খুলনা, এইটা ঢাকার আগে একটা ফরিদপুর বলে জায়গা আছে। ফরিদপুর খুব ইম্পর্টেন্ট হবে, কারণ ফরিদপুরে কিছু একটা বিদ্রোহ হয়েছিল, আমি পরে সব বলছি। ঢাকা তো বাংলাদেশের রাজধানী, সবাই জানো, একদম মিডিলে আছে ঢাকা। তারপরে এই দিকটাতে কুমিল্লা, তুমি নোট করতে থাকো, লেখা না বোঝা গেলে নিজে লেখো।
আর এইদিকে চট্টগ্রাম। নাম তোমরা সবকিছু শুনেছো, কিন্তু প্রপার প্লেসটা একটু দেখো, খুব উপকার আসবে এই চ্যাপ্টারটা। তাইলে এইখানটা পাবনা, মোটামুটি এইখানটা পাবনা। মোটামুটি আমি একটা মানে একটা সিকোয়েন্স দেওয়ার চেষ্টা করলাম তোমাকে, যে নামগুলোর সঙ্গে বাংলাদেশের জায়গাগুলো তুমি চিনো প্রথম ফার্স্ট। যদি বাংলাদেশের জায়গা চিনবে তাহলে অনেক বিদ্রোহ পড়তে সুবিধা হবে তোমার। অন্তত 6টা-7টা বিদ্রোহ বাংলাদেশ রিলেটেড আছে। পশ্চিমবঙ্গের ম্যাপ তো আমরা এইখানে দেখো, পশ্চিমবঙ্গের ম্যাপটা ছিল বাংলাদেশের শর্টটা, আমি কিন্তু বিচ্ছিন্ন করে আনছি। তোমরা পশ্চিমবঙ্গের জেলা জানো কিনা একটু আমি দেখে নিচ্ছি, ভূগোল সম্বন্ধে একটা নলেজ দরকার। দেখো পশ্চিমবঙ্গের এইখানটা তোমার আছে ভাগীরথী হুগলি, তার এদিকে আছে মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, এই জেলাগুলো পুরো রিলেটেড থাকবে। মালদা, এইখানে তোমার কোচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জানো নিশ্চয়ই এই জেলাগুলো, আমি লিখছি না। সবাই এই জেলাগুলো যদি না জানো, একবার পশ্চিমবঙ্গের ম্যাপে জেলাগুলো লক্ষ্য করো চ্যাপ্টার পড়ার আগে। বাংলাদেশের গুগল সার্চ করে ম্যাপ বাই করে বাংলাদেশের জেলাগুলো লক্ষ্য করো। শুরুর আগে এইটাই ম্যাপ। হ্যাঁ রংপুর, সরি এটা রংপুর, ময়মনসিংহ হবে না, উপরটা রংপুর। এইটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এইটা রংপুর হবে, হ্যাঁ এইটা ময়মনসিংহ। রংপুর খুব ইম্পর্টেন্ট, রংপুরে তো সন্ন্যাসী ফকির বিদ্রোহ হয়েছে। আর এই পশ্চিমবঙ্গটা এখানে ফিট হয়ে যাবে উপরটায়। তার মানে তখন তো ভাগ হয়নি, তখন তো এখন যেমন তোমার মনে হচ্ছে ফিলিংসটা, তখনকার মানুষের একটা ফিলিংস নেই। তখন রংপুরের মানুষ কোচবিহার যেতে পারে আরামসে, কোচবিহারের মানুষ রংপুর যেতে পারে, টাচ আছে কোচবিহারের শুধু রংপুরটা। তার উপরে জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গের ফিট আছে, আমি বিচ্ছিন্ন দেখালাম। আর এইখানটায় ঝাড়খণ্ডের জানো তো সিংভূম, হাজারিবাগ পাহাড়, হাজারিবাগ, তারপরে তোমার ধানবাদ, বোখারো, ঝুড়িয়া, তারপরে এইখানটা রাঁচি ঝাড়খণ্ডের, এখানে তোমার সিংভূম, এই সব জায়গাগুলোতে এই সব বিদ্রোহ হয়েছিল। বিভিন্ন উপজাতি বিদ্রোহ আর কৃষক বিদ্রোহ। কৃষকরা অসন্তোষ হয়েছিল, আর নিম্ন বর্গের যারা খেটে খায়, শ্রমিক, কৃষক, কেউ গাছ কাটে, কেউ পশুপালন করে, যাদের জীবনযাপন, যারা একদম পুরো প্রকৃতি রিলেটেড, তারাই পুরো এই যখন এই পরিবর্তনটা আসে ওয়ারেন হেস্টিং এর আমলে বা এই কর্নওয়ালিসের আমলে বা জনসনের আমলে, তখন এই পরিবর্তনগুলো তারাই ডাইরেক্ট প্রত্যক্ষভাবে তারা প্রভাবিত হয়েছিল এবং তারাই বিদ্রোহ করেছিল। তাদের জীবনযাপন প্রণালী কষ্ট হয়েছিল, যখন কষ্ট সফল হয়েছিল তাদের জীবনযাপন প্রণালীটা, তারাই বিদ্রোহ করেছিল, তারাই বিপ্লব করেছিল। তো আমরা এখন এই বিভিন্ন এলাকাতে, আমি ম্যাপের মধ্যে সব দেখাবো তোমাকে, কোথায় কোন বিদ্রোহ হয়েছিল, এটা ম্যাপ কন্টিনিউয়াস ইতিহাসে, এবং একটা সিকোয়েন্স দেবো, পরপর তুমি পরপর বিদ্রোহগুলো পেয়ে যাবে। আমি দিচ্ছি একটা কোড, সেই কোডটা আমার সাথে সাথে তোমরা আমি বোর্ডে লিখবো, তোমরা খাতায় লিখবে, তাহলে একটু বলবে। দেখো সন্ন্যাসী বিদ্রোহ থেকে শুরু আর শেষ হয়েছিল মুন্ডা বিদ্রোহ। তাহলে তোমরা লেখো প্রথমে কোডটা, আমার কোড এটা, আমি নিজে তৈরি করেছি এই কোডটা পড়ার সুবিধার জন্য। সন্ন্যাসী কথাটা আলাদা, রাটা আলাদা লেখো। সন্ন্যাসীরা চুয়ার, একটা সুর আছে কথাটার মধ্যে, মনে থাকবে, যদিও কিছু খারাপ শব্দ মনে হচ্ছে, কিন্তু সব বিদ্রোহগুলো পরপর চলে আসবে। সন্ন্যাসীরা চুয়ার, চুয়ার ভি, সন্ন্যাসীরা চুয়ার ভি, পাগলা বড়া, হিন্দি টাইপের ভাষাটা, পাগলা বড়া কই, মানে এদের মধ্যে কই কি, কেউ কেউ কই ফর্জি, মানে ফর্জি মানে জালিয়াতি, বুঝতে পারছো? তাহলে সন্ন্যাসীরাকে খুব খারাপ বলা হলো। কি কি বলা হলো দেখো, সন্ন্যাসীরা কেমন, চুয়ার ভি, পাগলা বড়া, কই ফর্জি, 3টা অপবাদ দেওয়া হলো সন্ন্যাসীরাকে। আগে এই কোডটা বুঝো, তাহলে তোমার মজা লাগবে পড়তে। সন্ন্যাসীরা চুয়ার ভি, পাগলা বড়া মানে একটু পাগলা টাইপের, বড়া পাগলা, আর কই ফর্জি মানে কেউ কেউ জালিয়াতি আছে। মানে সন্ন্যাসীরা 3 ধরনের সন্ন্যাসী আছে। কি কি? সন্ন্যাসীরা চুয়ার ভি, বড়া পাগলা, পাগলা বড়া দেখবে, বড়া পাগলা না, কারণ আছে পরে বুঝবে। পাগলা বড়া, কই ফর্জি, এই সব বলে পরে তখন সন্ন্যাসীরাকে যখন এই সব বলা হলো, তখন সন্ন্যাসীরা একটা গান করছে। কি গান করছে দেখো, সানি পা মা, বাস সন্ন্যাসীরাকে এইটা তুমি বললে যে সন্ন্যাসীরা চুয়ার ভি, পাগলা বড়া, কই ফর্জি, তখন সন্ন্যাসীরা বলছে সানি পা মা। সন্ন্যাসীরা তার উত্তর দিচ্ছে, সুরটা আগে বুঝো, তবেই তোমার কোডটা মনে থাকবে। সানি পা মা, সন্ন্যাসীরা হঠাৎ গান জুড়ে দিল। সন্ন্যাসীরা তো যখন তখন গান করতো, ওদের তানপুরা থাকতো সামনে, ঠিক আছে, ওরা হঠাৎ হঠাৎ সন্ন্যাস গান করতো, তখন ওরা বলছে সানি পা মা। সন্ন্যাসীরা কি বলা হলো কোডটা একবার বলছি, সন্ন্যাসীরা চুয়ার ভি, পাগলা বড়া, কই ফর্জি, মানে কেউ কেউ আবার ফর্জি আছে, একটু হিন্দু টাইপের টার্মস, হিন্দু টাইপের কিন্তু বাংলা বাংলা ভাব, হ্যাঁ। তখন সন্ন্যাসীরা তার উত্তর বলছে কি সানি পামা। দেখো
এইটাই তোমার এই পড়াটাকে শেষ করে দিবে, আর কিছু রইলো না। এই পড়াটা চ্যাপ্টারটা কিছু রইলো না, কোনো নোট আর কোনো রইলো না। নোটগুলো তুমি এবারে ফেলে দাও, সব যত নোট করেছো ফেলে দাও। যারা যারা এই ক্লাসটা দেখছো ভয়ানক উপকৃত হবে। কোড আমার নিজের সৃষ্টি, গোটা ইতিহাসটা আমি নিজে সৃষ্টি করেছি, অনেক কিছু কোড দেখিয়ে থাকবো। কোড তোমরা তোমাদের পড়া সহজ করবো, তবে ছাড়িব আমি তোমাদের হেডেক দূর করবো। তোমরা অঙ্ক, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সে প্রচুর টাইম দাও। ইতিহাসের নম্বরটা আমার নির্দেশে চলো, আমি যা বলবো তাই করো। আর প্রথমেই 3 নম্বর চ্যাপ্টারটা শুরু করো ইতিহাস। 1 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার সব দেবো আমি পর। এই কোডটাতেই পড়াটা শেষ করে দিলাম আমি। দেখো এবার তুমি একটা ছক সাজাবে, হ্যাঁ একদম সিরিয়াল 12টা। এই বোর্ডটাতে আমার 12টা লিখতে লাগবে না। এখন আমি 4টা লিখবো আর মুছবো, তোমরা কিন্তু সাথে সাথে নোট করবে। দেখো একটা কোড করবে, এটা বিদ্রোহের নাম ফার্স্টে লিখবে। এখানে 5টা শব্দ, এই খাতাটা হারাবে না, এই খাতাটা খুব ইম্পর্টেন্ট। আর খাতাটা সবাই আড়ে আড়ে লিখবে, অনেক কাটিয়ে দেবে। সবাইকে বলছি, বুঝাচ্ছি, খাতাটা আড়ে আড়ে কোডটা করবে এইদিকে, ঠিক আছে? নিজেদের খাতাতে, আমি তো বোর্ডে লিখছি। এখনই ফাইনাল না, ঘরে যেয়ে ফাইনাল করবে। এখন রাফলি লেখো, সবাই রাফলি লিখবে। তারপরে ক্লাস চলতে চলতে সবাই রাফলি লেখো জিনিসটা, তারপরে বাড়িতে বসে ফাইনাল লিখবে। এটা একটা করে লাইনে এক একটা বিদ্রোহ যাবতীয় প্রশ্ন। এখান থেকে যদি 6 নম্বরের কোনো প্রশ্ন আসে, 4 নম্বরের কোনো প্রশ্ন আসে, 3 নম্বরে যদি কোনো প্রশ্ন আসে, 2 নম্বরে, 1 নম্বরে, সব কভার হবে এই ক্লাসটাতে। আমি আজকের ক্লাসটা মূল দিচ্ছি, এরপর আলাদা আলাদা করে আমি এক একটি বিদ্রোহের ক্লাস দেবো। আর তোমাকে আমি পুরোটা একটা ছকের মধ্যে শেষ করে দেবো চ্যাপ্টার। উইথ ম্যাথ কোন সবাই টেক্সট বই পড়বে বেশি করে, শিক্ষকের থেকেও। টেক্সট বই থেকে আরো বেশি বিষয় জানলে শিক্ষক। আর নোটগুলো ফিকে দিবে। যদি কেউ নোট নিয়েছো জেরক্স কপি, ওগুলো ফিকে দিবে, লাগবে না নোট, ঠিক আছে? নোট মুখস্থ করবে না, বুঝে বুঝে লিখবে। নোট থেকে শুধু তথ্য নিতে পারো, বই থেকে শুধু তথ্য নিতে পারো, ভাষা তো নিজের দেবো। তারপর এখানে তুমি লিখবে বিদ্রোহের নাম। এইখানে দিবে সালটা খুব ইম্পর্টেন্ট। আমি সালেরই সিরিয়ালে বিদ্রোহ নিয়ে আসবো। এইখানে লিখবে অবস্থান, মানে কোথায় বিদ্রোহটা হয়েছিল। আর লিখবে নেতা, মানে বিদ্রোহের নেতাকে। এই ছক নাম্বার অনুযায়ী বিদ্রোহ হবে। মোট 12টা বিদ্রোহ আছে, এটা মাথায় রাখো। ইয়ার পরে আরো 3টা যেটা হবে, আজকে আলোচনা হবে না ওই 3টা, এর নেক্সট ক্লাসে আলোচনা হবে। আমার ইতিহাস ক্লাস আসতে থাকবে ধারাবাহিক। নেতার পর তোমরা যেটা করবে আমি বলে রেখে দিচ্ছি আজকে। এরপর আরো 3টা ছক হবে, প্রতিপক্ষ। নেতার পর হবে একটা প্রতিপক্ষ, মানে দেখো নেতারা যখন বিদ্রোহ করেছিল, ইংরেজদেরও তো নেতা ছিল। ওয়ারেন হেস্টিং, উইলকিনসন, বিভিন্ন ধরনের ম্যাটক্যাপ, বিভিন্ন ধরনের নেতা নেত্রী এরা জোগাড় করেছিল। তাদের প্রতিপক্ষটার নাম হবে। বিদ্রোহের কারণ পরে দেওয়া হবে। কারণগুলো তো আমি শুরুতেই বলে দিয়েছি, অনেক কারণ। প্রপার কারণ, প্রপার বিদ্রোহের জন্য আরো কিছু স্টাম্প আছে, সেগুলো ইউজ করবো। মূল কারণ তুমি নিজের ভাষায় লিখতে পারবে, কারণ লেখার জন্য কোনো পয়েন্ট করতে হয় না। কারণ তোমাকে তো আমি যেমন ভূগোলে তুমি লিখছো নিজের ভাষায়, কারণগুলো নিজের ভাষায় লেখা যাবে। আর তারপরে লিখবো ফলাফল ও মন্তব্য। ফলাফল লাস্ট। তাহলে এইটার পরে আরো 3টা ছক হবে এই পড়াটায়। সেখানে খাতাটা আমি আড়াআড়ি করতে বলেছি তোমাকে, খাতাটা আড়াআড়ি করবে। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে বিদ্রোহের নাম, সাল এবং বিদ্রোহটার অবস্থান কোথায় হয়েছে। 12টা বিদ্রোহই করাবো। ক্লাসটা একটু বড় হতে পারে, সবাই ওয়েট করবে। খুব ইন্টারেস্টেড ক্লাস, খুব ইন্টারেস্টেড। ইতিহাসে আমি বিপ্লব আনবো, একদম শিওর দিন দিচ্ছি। ইতিহাস পড়াটাকে আমি মুখস্থ বিদ্যা শেষ করে দেবো। প্রথম বিদ্রোহটার নাম সবাই লিখবে। তাহলে বিদ্রোহের নাম 1 নম্বর, সাল, অবস্থান, নেতা, মানে বিদ্রোহের নেতার জন্য, বিদ্রোহের যে নেতা, মূল নেতাটার নাম আগে লিখবো। ডিটেলস আরো যদি কিছু নেতা থাকে সাবঅর্ডিনেট, ধরো কোন বিদ্রোহের জন্য 1 নম্বর নেতা আছে, তার জন্য যদি 3, 4 বা 5 নম্বর নেতা থাকে, তো তাদের নাম আমি পরে দেবো। কথা বুঝতেছ? তো অবশ্যই আমি আজকে বিদ্রোহের নাম ফার্স্ট 1 নম্বর। দেখো 1 নম্বর বিদ্রোহের নাম এই কোডটা থেকে তুমি পেয়ে যাবে, সন্ন্যাসী। তাহলে প্রথমে হচ্ছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। 1 নম্বর সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, সবাই লিখবে। লেখা যদি না বুঝাচ্ছি জুম করবে বোর্ডটা। এইটা সাল হয়েছিল মোটামুটি 1763 টু কত সাল তক? 1800 অব্দি, প্রায় 40 বছর ধরে চলেছিল। তুমি এটাও লিখবে, প্রায় 40 বছর চলেছিল। এইটাই প্রথম বিদ্রোহ। 63 সালের আগে কোনো বিদ্রোহ হয় নাই। আরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়া নিলামি তো 65 সালে হয়েছিল। মুঘল সম্রাট থেকে ইংরেজদের হাতে পুরা ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন ছিল 65 সালে। আর 70 সালে 76-এর মন্ত্র হয়েছিল। 6 সময় থেকেই বিপ্লব হয়েছিল। সবকিছুর কারণে ইংরেজ ছিল এমন নয়, ওদের জীবনযাপন প্রণালী ডিস্টার্ব হচ্ছিল, ফলে ওরা বিদ্রোহ করছিল। গরিব মানুষ খাইতে পাইতেছিল না, সিস্টেমের চেঞ্জ হচ্ছিল, বিরক্ত লাগতো ওদের। খাইতে খাওয়া মানুষের যদি কোনো সিস্টেম চেঞ্জ সরকার করে, ওদের বিরক্ত লাগে। ওরা যেমন চলছে তেমনি চললে সেটাই ভালো মনে করে। তুমি যখনই কোনো পরিবর্তন আসবে, ওরা উপজাতি বা কৃষক বা শ্রমিক বা খাইতে খাওয়া মানুষ, সরল মনের মানুষ হয় যারা, তাদের ডিস্টার্ব আছে জীবনযাপন প্রণালীতে, তারা বিদ্রোহ করে। কারণ তো এইটাই। এবার সেই কারণটাই নাম্বারের জন্য আমি বিভিন্ন ভাবে সাজাবো।
অবস্থান এটা ছিল রংপুর, আমি একটু আগে রংপুর বলেছি। হ্যাঁ, একটু ম্যাপে আমি বুঝিয়ে যাবো, নেতাটা এখন পরে লিখলেও চলবে। নেতাটা ছোট করে দাও, আমি এই সাইডটাতে একটু জায়গাটা দেখে যাবো। দেখো রংপুর এটা ভারতবর্ষ তো, এই বাংলাদেশের উপর দিকটাতে রংপুর ছিল। আমি একটু আগে তোমাকে বলেছি বাংলাদেশের ম্যাপ সম্বন্ধে একটা ধারণা দরকার। হ্যাঁ, মোটামুটি এটা বাংলাদেশ, এটা পশ্চিমবঙ্গের টাচ আছে, এই জায়গাটা রংপুর, পশ্চিমবঙ্গের কুচবিহার জেলাটাও পাচ্ছে এখানে। এটা পশ্চিমবঙ্গটা বুঝে নাও তোমরা। হ্যাঁ, জলপাইগুড়ি আমি এটা বলে দেবো, টেনশন নেই, চাইলে সিধা বলবো। তাহলে এইটা জলপাইগুড়ি, দিনাজপুর বাংলাদেশের একটা জেলা আছে, আর রংপুর এই জায়গাটাতে সন্ন্যাসী ফকির ছিল। অনেক বই লেখা আছে মেদিনীপুর তো গেছিল। এটা সন্ন্যাসী ফকির বিদ্রোহের স্পেশাল ক্লাস আছে ইউটিউবে, আমি দেবো নিজের ভাষায়, একদম সাদা বোর্ডে ক্লাস দেবো। আজকে তো আমি পরিচয় দিচ্ছি জিনিসটা কি ছিল, আজকে সবার সাথে পড়াচ্ছি। তারপর তো পার্টিসিপেট বিদ্রোহ গুলো আসবে, প্রত্যেকটা বিদ্রোহে আলাদা আলাদা করে পড়াবো। 12টায় আমি ছোট ছোট ক্লাস দেবো, সাবঅর্ডিনেট ক্লাস, যেটা তোমার 6 নম্বরে যদি সন্ন্যাসী ফকির বিদ্রোহ পড়ে সেটাও লেখা যাবে। আর আজকেও যদি 6 নম্বরে পড়ে তুমি আজকে 2-3 নম্বর পাই যাবে, আজকের কনসেপশন ঢুকে নিজের ভাষাতে এই তো পাই যাবে যে এত সালে হয়েছিল, এটা এত সালে হয়েছিল। অবস্থান বলে দিলাম, অবস্থান তুমি লিখতে পারো রংপুর খুব ইম্পর্টেন্ট, দিনাজপুর খুব ইম্পর্টেন্ট, মানে বাংলাদেশের উপর দিকটা। বাংলাদেশের ম্যাপটা সবাই খুলবে গুগল থেকে, এখানে অত কিছু দেখানো সম্ভব হচ্ছে না, সাদা বোর্ডে পড়াচ্ছি তো। আমি ইলেকট্রনিক্স মিডিয়া ঝাঁক ছবি তুলিয়ে তার রেডি করিয়ে দাও, আমি সব সাদা বোর্ডে ক্লাস পাবে না ইউটিউবে তুমি। রংপুর, দিনাজপুর, তারপর এটা ছিল কুচবিহার পশ্চিমবঙ্গের, যেটা এখন অন্তর্গত। তখন কিন্তু গোটাটাই ভারত ছিল। জলপাইগুড়ি ওই এলাকাটা জুড়ে সন্ন্যাসী বিদ্রোহের প্রভাব লেখা ছিল। জলপাইগুড়ি আমি বলছি তুমি লেখো, আমার লেখাটা শেষ হবে, আমার বানানটাও দেখো না, বানানটা নিজে লেখো, কথাটা শোনো ইউটিউবে আমি বলছি তো। জলপাইগুড়ি বানান তো জানো, বর্গীয় যদি স্কুল হয়, ঠিক আছে। লেখা বুঝাচ্ছে না তো শোনা তো যাচ্ছে। আমার সাথে সাথে আমি 4টা জায়গা লিখলাম, এমনি 4টা জায়গা আর অনেক জায়গায় হয়েছে, কনসেপশনটা বাড়াও। এই এলাকাটা জুড়ে হয়েছে কোনটা, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের উপরটা, বুঝতে পারছো, বাংলাদেশের উপরটা মানে ওই এলাকাটা। তখন তো ভাগ হয় নাই, তখন তো সব মানুষ মিলেমিশে থাকতো, তখন তার ভিসা লাগতো না, এক দেশ থেকে অন্য দেশ তো আলাদা ছিল না, একটাই দেশ বঙ্গ, পশ্চিম ভারতবর্ষ। তখন দেশ ছিলই না তখন যদিও, কিন্তু এলাকাটা বঙ্গ, ঠিক আছে। নেতা ছিল তখন, দেখো নেতা ছিল দেবী চৌধুরানী, আর বলো চেরাগ আলী, খুব ইম্পর্টেন্ট নেতা চেরাগ আলী। আর ছিল তোমার ভবানী পাঠক, লিখতে থাকো নাম, আর মজনু সাহা। আমি 4 জনের নাম দিয়ে দিলাম। যখন আমি ডিটেলসে ক্লাস দেবো, স্পেশাল সন্ন্যাসী ফকির বিদ্রোহ আরো নেতা বলবো, তারা কখন কি বিদ্রোহ করেছে, কিভাবে কোথায় বিদ্রোহ করলো, কোন সিস্টেমে বিদ্রোহ করেছে, বিদ্রোহের মূল কারণ কি ছিল সন্ন্যাসী ফকিরের, সন্ন্যাসী বিদ্রোহের ফলাফল। আরে ফলাফল আর কি হবে, প্রত্যেকটা বিদ্রোহী তো ইংরেজদেরকে দমন করেছিল শেষ দিকে। বিদ্রোহ হয়েছিল, এর আগে জেলে পড়েছিল, লাঠিচার্জ করেছিল, এর আগে 4-5 জনকে নেতাকে জেলে ভরে দিয়েছিল, কাউকে মারিয়েও দিয়েছিল। আরে সব বিদ্রোহী তো দমন হয়েছিল, নাহলে তো সেই বছরই থেকে ভারত স্বাধীন হয়েছে। এইটুকু তো কনসেপ্ট ছিল। কোন বিদ্রোহীরা জিতেছিল সব দিক। হ্যাঁ, বিদ্রোহীরা লাস্টে একটা আমরা ভাষা বলি যে বিদ্রোহীরা যদিও হেরে গেছিল, তা সত্ত্বেও একটা গভীর আতঙ্ক সৃষ্টি করেছিল। কোন আতঙ্ক সৃষ্টি করেনি, বাস্তব জিনিসটা হচ্ছে ইংরেজরা পুরাপুরি দমন করেছিল বিদ্রোহ। আমরা একটা আবেগ, আমাদের একটু জাতীয়তাবোধ, আমাদের তো দেশের উপর ভালোবাসা, আমরা বলবো যে যদিও বিদ্রোহ দমন করেছিল, সবটাই লিখবো এটা, সব বিদ্রোহী দমন করেছিল। 12টা বিদ্রোহী ইংরেজরা দমন করেছিল, আগে তুমি শুনে নাও ফলাফল। 12টা বিদ্রোহীরাই হেরেছিল, বিপ্লবীরাই হেরেছিল, কিন্তু গভীর তারা বেঁধেছিল। এটা ভাষাটা লিখবে শুধু নিজের ভাষায়। ইংরেজরাকে আতঙ্কিত করেছিল, ওরা কিচ্ছু আতঙ্কিত করে নাই, ইংরেজরা যেমন চাইছিল সেটাই হয়েছে, ঠিক আছে। কিন্তু তোমাকে অত সব করলে হবে না, লিখতে হবে সব যে গভীর আতঙ্কিত হয়েছিল, বাস। এবার আমাদের লিখবো রা। দেখো 1 নম্বর হয়ে গেল সন্ন্যাসীটা, রা পর রংপুর বিদ্রোহ 2 নম্বরে রংপুরেই করবে, রংপুর বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট। রংপুর বিদ্রোহ ডিটেলসে কোশ্চেন আসতে পারে, আমি ইউটিউবে পৃথক ক্লাস দেবো। রংপুর বিদ্রোহ 1783, তাই না সামান? ওকে। অবস্থান তো রংপুর, বলেই তো দিয়েছে রংপুর, তো রংপুর বিদ্রোহ তো রংপুরেই হয়েছে, কিন্তু টাইমটা সন্ন্যাসী ফকির, কিন্তু সিস্টেমটা অন্য পুরা। নেতা অন্য লক্ষ্য, অন্য ভাবনা, অন্য দৃষ্টিকোণ। একই সময়ের বিদ্রোহ, একটা সন্ন্যাসী ফকিরও চলছিল এলাকায়, আবার রংপুর বিদ্রোহ অন্য নেতা ছিল, অন্য নেতার নেতৃত্বে এই বিদ্রোহটা চলছিল। কথার মধ্যে একই জায়গা। অবস্থান অবশ্যই রংপুর, একটু দিনাজপুরও দিতে পারো তুমি, রংপুর মূল লেখো, দিনাজপুরও লিখতে পারো। অবস্থান মানে একই জায়গায় পুরা, সন্ন্যাসী ফকির একই প্লেসে হয়েছে, প্রায় একই টাইমে হয়েছে। নেতা কি? নুরুল উদ্দিন, আর তার সাথে দয়ারাম শীল বা দয়ারাম শীল। এইটা লেখা বুঝাচ্ছে না, আমি বুঝতে পারছি সেটা, আমি কিন্তু নাম বলছি, এটাও তোমরা বুঝতে পারছো। লেখা বুঝাচ্ছে না বলে লিখবো না, এটা তোমার পড়া, লেখা তো বুঝাবে না। আমার অত ভালো টেকনোলজি অবস্থা নাই,
কিন্তু পড়ার সিস্টেমটা পশ্চিমবাংলার 1 নম্বর যাচ্ছে, সেটা আমি বলছি, তোমরা বোঝার চেষ্টা করো। এইটা নুরুল-উদ্দিন আর এইটা হচ্ছে দয়ারাম সিং নেতা। ডিটেলস আসবে রংপুর বিদ্রোহ, কারণ আসবে, তারপর এই ছকটাই তুমি শেষ করবে লেখাটা। এই ছকটাতেই কারণ দেবো ছোট ছোট করে 7-8টা। এই ছকটাতে আমি ফলাফল দেবো 3-4টা। আর এই ছকটাতে দেবো ইংরেজের কোন নেতা এটা বিদ্রোহটা মানে দমন করেছিল, বুঝতে পারছি। আরো 3টা স্ট্যান্ডার্ড বেড়ে গেল আর রংপুর বিদ্রোহ শেষ হয়ে গেল। আর ম্যাপে তো তুমি বুঝতে পারছো সন্ন্যাসী ফকিরের জায়গায় রংপুর হচ্ছে, ম্যাপেও তো আমি যাচ্ছি প্রত্যেকটাতেই। এইবারে দেখো রা হয়ে গেল, তাহলে 1-2 শেষ। চুয়ার, এটা তো ডাইরেক্ট চুয়ার বিদ্রোহ, তুমি বুঝছো, বোর্ডে লেখা আসছে, কে ইউটিউব করছো? কেউ না, লেখা তো পরে আসবে। চুয়ার বিদ্রোহ লেখা তো তুমি পাই যাবে ইউটিউবে। চুয়ার বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ এইটা হয়েছিল দুবার। ফার্স্ট স্টেপ হয়েছিল 1767 একবার, দ্বিতীয় স্টেপ হয়েছিল 1798 থেকে 99, বাস এটা দ্বিতীয় পর্যায়ে, মানে প্রায় 30 বছর ধরে চলেছিল। কোথায় হয়েছিল এটা মনে রাখো, আরে আমাদের এলাকা, এইটা আমাদের এলাকা। আমি পশ্চিমবঙ্গের ম্যাপের মধ্যে সীমাবদ্ধ, এটা বাংলাদেশ ঢুকে, এটা পশ্চিমবঙ্গের ম্যাপ আমি লিখে নিলাম, হ্যাঁ, রাজ্যের ম্যাপটা আমাদের। এইটা হয়েছিল মেদিনীপুর, বাঁকুড়া, আজকে যেটা, তখন মেদিনীপুর কিন্তু পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব না, পুরো মেদিনীপুর, কিছুটা পুরুলিয়াও তো হয়েছিল, বয়ে দেওয়া নেই, বাঁকুড়া মেদিনীপুর এই এলাকায়। মূল জিনিস হচ্ছে বাঁকুড়া মেদিনীপুর, এটা বাংলাদেশের বিদ্রোহ না, এটা শুধু পশ্চিমবাংলা। বাঁকুড়া মেদিনীপুর, তুমি এই দুটাই লেখো অবস্থানে। ডিটেলস যেদিন আমি চুয়ার বিদ্রোহ পড়াবো সব বলবো কোথায় কোথায়, আরো যদি কোনো ছোঁয়া জায়গায় হয়েছিল। হুগলি পর্যন্ত গিয়েছিল বিদ্রোহটা। নেতা বলো? জগন্নাথ সিং জমিদার, জমিদাররাও বিদ্রোহটা করেছিল। জগন্নাথ সিং, দুর্জন সিং বাঁকুড়া, লেখা বোঝাচ্ছে না কিন্তু কথা তো শোনাচ্ছে, দুর্জন মানান তো সবাই জানো। দুর্জন সিং, রানী শিরোমণি, রানী শিরোমণিকে লক্ষ্মীবাই বলা হয়তো মেদিনীপুরের, এটা মনে রাখবে, এমসিকিউ তো পড়বে পরে। এবার আমি যখন চুয়ার বিদ্রোহ পড়াবো আরো নেতা বলবো, ঠিক আছে? সেই বিদ্রোহগুলো এখানে অংশগ্রহণ করেছিল। কোথায় হয়েছিল এই প্লেসটা? বাঁকুড়া। তাহলে আমার 3টা বিদ্রোহ হয়ে গেল পরপর। সালটা দেখো কাছাকাছি, সব সমসাময়িক বিদ্রোহ। 3টা বিদ্রোহ 1800 সালের আগেই হয়েছিল, এটা মাথায় রাখো। দুটো বাংলাদেশের রংপুর সাইড, একদম সন্ন্যাসী ফকির কোথায় হয়েছিল? আরে রংপুর, দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, যারা ম্যাপটা দখল আছে তাদের তো ভূগোল পড়া, ইতিহাস পড়া জল, ভূগোল পড়া জল। আমার শুধু ম্যাপটাই দখল আছে, আমি আর কোনোদিন বই মুখস্থ করিনি। আমার গোটা পৃথিবীর ম্যাপটা একদম আয়ত্ত হয়ে আছে, এইটাই আমার সম্পদ, সেই জন্য আমি সব পারি। ইউটিউবে লিখেছো কেউ এত কিছু পারেন কি করে? শুধু ম্যাপটা জানি আমি, পৃথিবীর গোটা ম্যাপটা জানি, ভারতেরও জানি, পশ্চিমবঙ্গেরও জানি, আর গোটা বাংলাদেশের ম্যাপটাও আমি আয়ত্ত করে নিয়েছি। গোটা বাংলাদেশের জেলাগুলো আমি বোঝাতে পারি না দেখে। ফলে আমার কোন বিদ্রোহ কোথায় হয়েছে আমি বাংলাদেশের ছবি পাচ্ছি, পশ্চিমবঙ্গের সঙ্গে টাচ করে নিচ্ছি জিনিসটা, ম্যাপে একটা কল্পচিত্র এঁকে নিচ্ছি, সেটার থেকে আমি না বই থেকে পড়াচ্ছি, সারা বোর্ডে ক্লাস দিচ্ছি ওই সমস্যা। কারণ ফলাফল আমি নিজের ভাষায় লিখবো, দেখতে পারবে পরের ক্লাসটা কি করে আমি কারণ ফলাফল লিখছি। আরে 7টা কারণ লিখবো, 3টা কারণ সবাই একই, সব বিদ্রোহের 3টা কারণ একই, আর ফলাফল সব বিদ্রোহের একই 100%। শুধু তথ্য তো একটা 19-20 হবে, পড়ার তো একটাই পড়া, সেই জামশেদপুর শিল্প করিডোর যেখানে আর রংপুর। আর মূল কারণ তো আমি বলেছি, লর্ড কর্নওয়ালিসের 5 সালা বন্দোবস্ত, 10 সালা আর চিরস্থায়ী, এই সিস্টেমটাই ওরা সহ্য করতে পারে নাই। তার ফলেই আস্তে আস্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিদ্রোহ হয়েছে। যখন ইংরেজ সরকার কোনো পরিবর্তন এসছে, মুঘল সম্রাটের কিছু ভুল ভালগুলো তো পরিবর্তন করবে, আর সেই মানুষ যেটা অভ্যস্ত হয়ে আছে সেই পরিবর্তন পেয়েছে। মানুষের যখন জীবনযাত্রায় পরিবর্তন এসেছে, সবাই মিলে চলো বিদ্রোহ। এটাই মানুষ খাইতে পাইছিল না, কোনো একটা অবস্থা খারাপ হয়েছিল, মানুষের কোনো শোষণটা বেড়ে গেছিল মানুষের উপর অতিরিক্ত, তার ফলপ্রসূই মানুষের বিদ্রোহ প্রকাশ করেছিল। এটাই মূল কারণ, সব বিদ্রোহের মূল কারণ এটাই। তাহলে আমার এবারে লিখতে পারছি না, আমি এই ছকটা মুছবো। 4 নম্বরটা আমি আবার সন্ন্যাসী ফকিরে যাবো। দেখো 4 নম্বরে ভি লেখা আছে, তার মানে ভেল বিদ্রোহ হবে, কোডটা পড়েই তো কাজে লাগবে সবকিছু। তাহলে আমি মুছে দিচ্ছি সবকিছু। এবার 4 নম্বর হবে কি বিদ্রোহ? ভিল বিদ্রোহ। সন্ন্যাসীরা চোর, ভি, এবারে ভিল বিদ্রোহ। তো ভিল বিদ্রোহের নাম হচ্ছে ভিল বিদ্রোহ, সাল 1819, আমার মুখস্থ আছে, তাই না? বাস 1819 সবার মুখস্থ রাখতে হবে। দেখো 10 বছর 20 বছর পর পর, আমি তোমাদের কথা কি বললাম, 63 সালে বিদ্রোহ শুরু হয়েছে, 1900 সালে শেষ হবে। তাহলে আমার পর পর গুলো মোটামুটি 1-2-6 বছর পর পর চেঞ্জ করে যাবে, তুমি কাছাকাছি চলে যাবে, আস্তে আস্তে বলতে সাহস করবে। প্রপার বিদ্রোহ কোনোদিন সাল বলতে যাও না তোমরা, 6 বছর পর পর। আমার আইডিয়া এটাই যে এটা 1920 হয়েছিল, আমি প্রপার মনে রাখি না। এই তো শেষ হলো 1900 সালে একটা বিদ্রোহ, কোনটা? চুয়ার বিদ্রোহ। তারপর এখানে বেল বিদ্রোহ শুরু হয়েছে, এটা প্লেস হচ্ছে ইন্ডিয়া, এটা কিন্তু পশ্চিমবাংলার না, এখানে সিলেবাসে দিয়েছে, আমি জানি না কেন। এমন ইন্ডিয়াতে অনেক বিদ্রোহ হয়েছে, এটা মহারাষ্ট্র, গুজরাট, এখানে বিদ্রোহ হয়েছে, একটি মাত্র বাংলার বাইরে আছে।
এটা থেকে শুধু শর্ট কোশ্চেনই পড়বে, বড় প্রশ্ন আসবে না যদি পড়ে। ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? মহারাষ্ট্র আর গুজরাট। তাহলে এখানে লিখবে তুমি মহারাষ্ট্র গুজরাট অবস্থান। এটা পশ্চিমবাংলা ঝাড়খণ্ডের মধ্যে, পশ্চিমবাংলা সীমাবদ্ধ নয়, বাংলা সীমাবদ্ধ নয়, তাও এটা সিলেবাস আছে। মহারাষ্ট্র আর গুজরাট। নেতা নওয়ারাম, আরেকজন আছে রাজস্থানের গোবিন্দ গুরু, গোবিন্দরাম কি গোবিন্দ গুরু, হ্যাঁ ঠিক, এই দুজন নেতা নওয়ারাম আর গোবিন্দ গুরু। ইম্পর্টেন্ট না এটা, ভিল বিদ্রোহ কোথায় ছিল এটা ইম্পর্টেন্ট। মহারাষ্ট্র গুজরাট, মহারাষ্ট্র গুজরাট এইখানে ভারতবর্ষের ম্যাপের মধ্যে রিলেটেড এটা। বাস ভিল বিদ্রোহ সম্বন্ধে আর বেশি কিছু জানবো না। আমি একটা ভিল বিদ্রোহের ছোট্ট ক্লাস দিয়ে দেবো যদি 2 নম্বরে এমসিকিউ তো পড়ে, 3 নম্বরে বা 4 নম্বরে বা 6 নম্বরে কখনো ভিল বিদ্রোহ থেকে প্রশ্ন আসবে না। মোট 12টা বিদ্রোহ ভিল বিদ্রোহ নিয়ে, কিন্তু ভিল বিদ্রোহটা বাংলার সঙ্গে টাচ নেই, বুঝতে পেরেছো? বাংলার অনেক দূরে। মূলত এখানের বিদ্রোহগুলো প্রতিরোধ বিদ্রোহ, বৈশিষ্ট্য বিশ্লেষণ সব বাংলা রিলেটেড সিলেবাসে যেগুলো আছে। তাই এটা দিয়ে সব বই তো আমাকে একটু বলতে হবে, টাচ করে যেতে হবে। আর সিরিয়ালটাও মিলল। চলো এবারে পাগলা, এইটা গেল 4 নম্বর। তাহলে 5 নম্বরে কি এলো? পাগলাপন্থী। পাগলাপন্থী বলে একটা ধর্ম ছিল বাংলাদেশের একটা জায়গায়। এখানে এটা বাংলাদেশের ছবি দিয়ে বুঝাবো। হ্যাঁ, এটা পুরো বাংলাদেশ। দেখো বাংলাদেশের ম্যাপটা খারাপ হলেও মোটামুটি তোমাকে এটা এখন করতে হবে, আমি যেটা করছি। এইটা বাংলাদেশ, ভারতের মতনই অনেকটা বাংলাদেশের ম্যাপটা দেখবি, লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবি অনেকটা ভারতের মতন। মুন্ডুটা অতটা না, অনেকটা বাংলাদেশের ম্যাপটা। এটা কোথায় হয়েছিল? ময়মনসিংহ। আমি বলেছি ময়মনসিংহ, এটা রংপুর, এটা ময়মনসিংহ। শুরুতেই বাংলাদেশের ম্যাপটা সবাই দখল করো, মূল জায়গাগুলো, মূল জেলা জেলা আমি শুরুতেই বলেছি ক্লাসে, ওই জায়গাগুলো দখল করো। লেখা না বুঝালো জায়গাগুলো দখল করো। বাংলাদেশের প্রশাসনিক বিভাগের আমার একটা ইউটিউবে ক্লাস দিয়ে আছে ভূগোলে, দেখবে লেখা আছে বাংলাদেশের প্রশাসনিক বিভাগ। তুমি ওই ক্লাসটা দেখো, অনেক হেল্প করবে তোমাকে। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ, বাংলাদেশের কোথায় কি, আমি ভূগোলে একটা ক্লাস দিয়ে আছে, বাহাদুর মাঝি বাংলাদেশের প্রশাসনিক বিভাগ বলে একটা ক্লাস সার্চ করো। ওই ক্লাসটা দেখার পর এটা চলে আসো দেখতে। আর আমার ইতিহাসের ক্লাসটা দেখবে অবশ্যই, ভূমি সংস্কার আন্দোলন বাংলার, ওয়ারেন হেস্টিং, ওই লর্ড কর্নওয়ালিস, 93 সাল তক পড়াইছি আমি, 70 সাল থেকে। ঠিক আছে, ইতিহাসের লাস্ট ক্লাস আমার দেওয়া ছিল, ওইটাও পড়ো। ওইটাও এখানে সব বিদ্রোহের কারণ ওইটার মধ্যে আসে। ওকে, তারপর তাহলে আমার হয়ে গেল পাগলাপন্থী। পাগলাপন্থী বিদ্রোহ কত সালে হয়েছিল? 25 থেকে 27, এই তো 6 বছর পর, 19 থেকে 6 25, আরে 6 বছর পর পড়ে আসবে, চিন্তা নাই। এই সিরিয়ালটা পেয়ে গেলে তুমি সাল অটোমেটিক তোমার আয়ত্ত হয়ে যাবে। সাল তো আমি অমনি করে আয়ত্ত করেছি, বই থেকে দেখেছি অবশ্যই, আর আমার সিকোয়েন্সটা মনে আছে পুরা। এইখানে কোথায় হয়েছিল এটা? ময়মনসিংহ, বাংলাদেশের, অবশ্যই ময়মনসিংহ বাংলাদেশে, পুরোপুরি বাংলাদেশের বিদ্রোহ এটা, পশ্চিমবঙ্গে আসেনি বিদ্রোহটা। আর এটা নেতা জোরে করিম শাহ আর টিপু শাহ তার ছেলে ছিল, দুজনকে হত্যা করা হয়েছিল। বিদ্রোহ ডিটেলস আসবে, চিন্তা নাই। পাগলাপন্থী বিদ্রোহ আমি ডিটেলসে ক্লাস দেবো পরে। এখন এইটুকু শুনো, পাগলাপন্থী বলে একটা ধর্ম করেছিল ওরা ওই এলাকায়, ময়মনসিংহ। তাদের ধর্মের আঘাত এনেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকাল সময়ে, তখন ওরা বিদ্রোহ করেছিল। বাস এইটুকু মনে রাখো। 2 বাপ বেটা ছিল, করিম শাহ বিদ্রোহ শুরু করেছিল, টিপু শাহ বিদ্রোহ কন্টিনিউ করেছিল, কিছুদিন পর বিদ্রোহ দমন করেছিল, টিপু শাহকে হত্যা করেছিল। আর তো কিছু হবে না, ইংরেজিতে জিতবে। বাস এটাই বিদ্রোহের ফলাফল বলে দিলাম। টাচ করে করে আমি সবাই যাচ্ছি, তুমি এখনই লিখতে পারবে সব বিদ্রোহ সম্বন্ধে একটা একটু করে। আর ডিটেলসে পড়া একটা একটুটাই ম্যান পড়া, ওইটাই তোমার সম্পদ। তারপরে তো ডিটেলস আমি পড়বো বইটা এবার তোমার খুলতে মন যাবে, বইটা এবার পড়তে মন যাবে। নেক্সট ক্লাস 6 নম্বর বলো। বারাসাত। দেখো বড়া মানে এখানে বারাসাত, হ্যাঁ। পাগলা মানে তো পাগলাপন্থী বিদ্রোহ, বড়া মানে আমার কাছে কোডটা হচ্ছে, বড়া মানে বয়ের চন্দ্র নাও তুমি, শুধু বারাসাত বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট। বারাসাতটাকে ওয়াহাবি আন্দোলনও বলে, হ্যাঁ। এটা বাংলার ওয়াহাবি। অ্যাকচুয়াল এই বিদ্রোহটা প্রথম সৌদি আরব হয়েছিল পৃথিবীর। সৌদি আরব থেকে এসেছিল ইন্ডিয়াতে, উত্তরপ্রদেশ থেকে এসেছিল বাংলাদেশে। তো বাংলার আমার সিলেবাস আছে বাংলারটাই শুধু। বাংলার এখানে হয়েছিল, দেখো কথায় কথায়, বিরাট বড় এলাকায় হয়েছিল এটা পশ্চিমবঙ্গের 24 পরগনা, নদিয়া, যশোহর, খুলনা, বাংলাদেশের এই কাছে কাছে তেহট্ট, বরিশাল, সব জায়গায় হয়েছিল। আমি যেগুলোর নাম বললাম তুমি লিখতে শুরু করো। 24 পরগনা, যশোহর, এই জায়গাগুলোতে আবার নীল বিদ্রোহ হয়েছিল পরে। এই জায়গাগুলো সেম, এই জায়গাটাতেই নীল বিদ্রোহ হয়েছিল। আরে এইটা বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের টাচটা বুঝতে পারছো কথা? বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের যেটা বর্ডার নিচের দিকে, সেই জায়গাটা হয়েছিল। তুমি তো 24 পরগনা জানো পশ্চিমবঙ্গে, তাহলে বুঝে যাও বাংলাদেশের ওইটা বর্ডারটা। তাহলে খুলনা, যশোহর, খুলনা, বরিশাল, 24 পরগনা, নদিয়া, তেহট্ট, এই এলাকাটা জুড়ে হয়েছিল বিদ্রোহটা। অনেকটা বেশি জায়গায় জুড়ে হয়েছিল। এটা জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, যদিও ধর্মীয় আন্দোলন ছিল এটা। ওয়াহাব শব্দের অর্থ নবজাগরণ, ঠিক আছে। তো তার সাথে বিদ্রোহটা এসেছিল। এখানে ওয়াহাব বলে একজন লোক ছিল সৌদি আরবে, তার থেকে এসেছিল আমাদের ভারতবর্ষে আলিপুর থেকে আমাদের এখানে তিতুমির বলে একজন লোক ছিল, তার পুরো নাম মীর নিসার আলী। সালটা বলো একটু, 1831।
1831 সালে এই বিদ্রোহটা হয়েছিল। এইটার নেতা ছিল তিতুমির, মীর নিসার আলী বাসের কেল্লা। বিদ্রোহ ডিটেলস আসবে, চিন্তা নেই, আমি 1200 বিদ্রোহ পুরোপুরি পড়াবো। এখন বিদ্রোহ শুরু করো। ধর্মীয় আন্দোলন থেকে শুরু হয়েছিল, কৃষক বিদ্রোহ শেষ হয়েছে। বিদ্রোহটা অত্যাচার অবশ্যই একই, সব বিদ্রোহের মূল কারণ একই বললাম তো। ধর্মীয় আন্দোলন নিয়ে একজোটটা এসেছিল সবার মধ্যে, আমাদের কৃষক প্রজাদের মধ্যে, কিন্তু বিদ্রোহটা শেষে ওই ধর্মীয় আন্দোলন ছেড়ে ইংরেজদের অত্যাচারটার উপরে বিদ্রোহটা হয়েছিল। নিপীড়ন পীড়ন, জমিদারদের এবং ইংরেজদের মহাজনদের যে জোরজারদের মজুদারদের ইজারাদারদের যে অত্যাচার, তার বিরুদ্ধেই বিদ্রোহ মূলত শেষের দিকে, এবং সশস্ত্র বিদ্রোহ হয়েছিল এটা। বাস, তাহলে আমাদের 6টা বিদ্রোহ পড়া হয়ে গেল। আরো 6টা বিদ্রোহ আমি শর্টকাটে পড়াবো, এটা আমি মুছবো এবার। দেখো আমাদের বরাতক করছে পাগলা মানে পাগলাপন্থী, তাহলে আমি একবার রিকল করছি। দেখো সন্ন্যাসী মানে সন্ন্যাসী বিদ্রোহ, রা মানে রংপুর বিদ্রোহ, চুয়ার মানে চুয়ার বিদ্রোহ, ভি মানে ভিল বিদ্রোহ, পাগলাপন্থী বিদ্রোহ, বড়া মানে 1200 বিদ্রোহ। ঠিক আছে, আউট, গেট আউট। নেক্সট, এবার কই। দেখো কই মানে হচ্ছে কোল বিদ্রোহ। আমার কাছে আমি যেটা কই লিখেছি, ক উচ্চারণটা শুধু নিয়েছি, তোমার মনে থাকতে হবে কোল বিদ্রোহ। দেখো 1200 বিদ্রোহ সমসময়ে কোল বিদ্রোহ হয়েছিল, আমার মনে আছে। এটাও 31-32, তাই না? 1831-32। 1200 বিদ্রোহ অন্য জায়গায় হয়েছিল, কোল বিদ্রোহ অন্য জায়গায়। আমি বুঝাবো কোল বিদ্রোহের কারণটা কি। কোল বিদ্রোহের অবস্থান হচ্ছে গিরিডি, হাজারিবাগ, পুরোপুরি ঝাড়খণ্ড এলাকা। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার কাছে কাছে যে এলাকাটা আছে, বুঝতে পারছি আমাদের এইটা, এই তো পশ্চিমবঙ্গ শেষ হচ্ছে আর ঝাড়খণ্ড শুরু হচ্ছে। এই এলাকায় বিদ্রোহ হয়েছিল। হাজারিবাগ, গিরিডি, ধানমন্ডি, ঝরিয়া, বোখারো, ধানবাদ, এই এলাকা। এই এলাকাটাতে এই সময় খনিজ সম্পদ আস্তে আস্তে তুলছিল ইংরেজ শাসকরা। সেই খনিজ সম্পদকে কেন্দ্র করে ওদের বন জঙ্গল কাটছিল, ওদের ঘর বাড়ি কাটছিল, রাস্তাঘাট রেলপথ হইতেছিল। ওই যে কথা শুরু হয়নি, আমাদের জায়গার উপর কেন হস্তক্ষেপ করছে সবাই, তার বিরুদ্ধে বিদ্রোহ। চলো অন্যদিন কি শিল্পায়ন হয়েছিল সেই সময়। আরে 1830 সাল বেলায় ওয়ারেন হেস্টিংস এর শেষ যুগ ছিল, লর্ড বেন্টিং চলছিল সেই সময় ভারতের শাসনকাল। তখন তো ভারতের গভর্নর জেনারেল হয়ে গিয়েছিল, আর লর্ড উইলিয়াম বেন্টিং। সেই সময় ভারতের অনেক খনিজ সম্পদ শিল্প তো আস্তে আস্তে শিল্প কলকারখানা এসেছিল ভারতে। তখন তো এই বন জঙ্গল তো কাটিবার ছিল ইংরেজরা, সেইটাই উপজাতিদের এইদিকে সহ্য হয়নি। তখন কোল উপজাতি ছিল, তারা বিদ্রোহ করেছিল। নেতার নাম বুদ্ধ ভকত, জয়া ভকত, সুইমুন্ডা। এখন আপাতত এগুলো শুনো, পরে ডিটেলসে কোল বিদ্রোহ দিব আমি। এখন তো জাস্ট আমি তোমাদের একটা মাথায় একটা কনসেপশন চাপাবার চেষ্টা করছি, পুরো চ্যাপ্টারটা মুখস্থ যাতে না করো তোমরা দোহায় কোনো ফাঁদে না পড়ো কারো নোট পাঠিয়ে। ঠিক আছে, দেখে দেখে তোমার শিক্ষকটা দেখে দেখে টুকায়, দেখে দেখে শিক্ষকের লেখাগুলো দেখে দেখে টুকায়, তাও তোমরা টিউশন পড়তে চলে যাও। আরে শিক্ষক বইটা কিনে নাও না, শিক্ষক বইটার বেশি দাম নাই, সারা মাসে বেতন দিয়ে যাচ্ছি, শিক্ষক থেকে তোমাকে নোট লেখাচ্ছে আর মুখস্থ দিচ্ছি। সেটা তো আমার মাও লেখে, আমার মা রিডিং করতে যায় না, আমার মাও তো তোমাকে নোট লেখে নিবে। এইটা কাকে বলে, এটা কত সাল বই লিখে দিচ্ছে, তো মাও আমার লেখাবে। ঠিক আছে না? এবং মাও ধরে দেবে তোমাকে পরে, যেটা বলো কি হয়েছিল দেখে দেখে আমি ধরে দেবো মা আমার। ওটা কি টিচিং হইলো? এটা মানে সাদা বোর্ডে হিস্ট্রি টিচার তো সাদা বোর্ডে যাবে, সাদা বোর্ডে পড়াবে, সব সাল তো নিজের ব্রেডে থাকবে। এতদিন ধরে ইতিহাস পড়েছি, তবেই হিস্ট্রি টিচার সবকিছু সাদা বলে বিদ্রোহ বলে দেবে, একটা সুখ দেবে, ছাত্রছাত্রীকে পড়াটা আরো সহজ করবে, ছাত্রছাত্রীর বইয়ের পড়াটা সহজ করে দেবে, সেই তো টিচার। ছাত্রছাত্রীর বইটা টোকাই নেবেন না, আরো ধরবে, তার ছাত্রছাত্রীর তো বই আছেই, ও তো ওই বইটা থেকেই পড়বে। তাহলে তোমার কাজটা কোথায়? টিচিং এর কাজটা কোথায়? আমি এটাই খুঁজে পেলাম না। তুমি কি করলে? নতুন কি করলে তুমি? শিক্ষক তো দেখে টোকাই দিলে, সেই তো ধরে দিলে। তুমি প্রশাসক তো, তুমি টিচার তোড়ি না। টিচার তো পড়াটাকে সহজ সরল করে ছাত্রের মাথায় চাপাবে, ছাত্র তো নিজের ভাষায় লিখবে। এটাই তো পড়াশোনার ব্যবস্থা হচ্ছে। ধন্য পৃথিবী। দেখো বুঝে গেল এটা কোল বিদ্রোহ। তাহলে আমার চলে এলো কই। এবারে ফরাজি মানে ফরাজি বিদ্রোহ, ফরাজি আন্দোলন বলে, বিদ্রোহ বলে না। হ্যাঁ, ফরাজি আন্দোলন চলার বাংলাদেশে ঢুকে যায় ফরিদপুর। দেখো কয়েক বাংলাদেশের ফরিদপুর, ঢাকার সামনে। এটা বাংলাদেশের ম্যাপ আসবে পুরা, এটা অন্যদিকে যাওয়ারই দরকার নেই। ঠিক আছে, বাংলাদেশের সেই ম্যাপটা যেটা আমি বাংলাদেশের ইন্ডিয়ার মতনটা আছে, একটু মাথাটা নেড়া, বাকি ইন্ডিয়ার মতনই দেখতে। ঠিক আছে, এই টাইপের বাংলাদেশের ম্যাপ। এইখানে ফরিদপুর আছে মিডিলে, ঢাকা, কিছু কিছু ফরিদপুর থেকে বরিশালও গেছিল। ফরিদপুরে শুরু, নেতা ফরিদপুরে ঘর। ফরাজি আন্দোলন সাল 1839 হবে, প্রায় 5-6 বছর পর অনেকদিন লংজিভিটি করেছিল। কতদিন তক? 1837 থেকে 1905, অনেক দিন, প্রায় 60-70 বছর ধরে বিদ্রোহ চলেছিল, বিভিন্ন নেতারা চালাচ্ছিল। দেখো এইটা হয়েছিল ফরিদপুর। দেখো ক্ষয়ে ফ মিলছে, কোডটা কত সুন্দর। বাংলাদেশের ফরিদপুর, ঢাকা, একটু ঢাকা তো হয়েছিল, একটু বরিশালও গিয়েছিল। আরে এটা এলাকা তো সব বাংলাদেশের এলাকা, তাহলে বরিশালও একটু গিয়েছিল। নেতা দুজন আছে, বাপ বেটা। হাজি সারিহুতুল্লাহ,
বানানটা দেখে নেবে ইউটিউব থেকে, বই থেকে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ফরাজি আন্দোলন। আর তার বেটা মোহাম্মদ মুহসিন বা দুদু মিয়া, খুব ইম্পর্টেন্ট দুদু মিয়া। এটা আলাদা করে প্রশ্ন আছে 4 নম্বরে বা 6 নম্বরও দিবে ফরাজি আন্দোলন। এইটাও ধর্মীয় আন্দোলন ছিল এক প্রকারের, সেইটা থেকে আস্তে আস্তে কৃষক আন্দোলন কনভার্ট হয়েছে। তাহলে 1200 বিদ্রোহটাও ধর্মীয় আন্দোলন কিছুটা, আর এইটাও। হাজী সারিউদ্দৌলাহ একটা ধর্মমত গ্রহণ করেছিল, যাকে ওয়াহাব বলা, ফরাজি বলা হয়। ফরাজি শব্দের কোরআনের অর্থ হচ্ছে ইসলামের উপর আস্থা, ঠিক আছে? একটা নতুন পথ দেখাচ্ছিল ইসলাম ধর্মে, সংস্কারমূলক ধর্মীয় আন্দোলন ছিল। আস্তে আস্তে সেটার থেকে শোষণ নিপীড়নের বিরুদ্ধেও আন্দোলনটা শুরু হয়ে গিয়েছিল। সেখান থেকে কৃষকরাও যোগ দিয়েছিল, বিভিন্ন ধরনের শ্রমিক, খেটে খেটে পশুপালক, দুধ ব্যবসায়ী, যত সমাজের নিম্ন স্তরের বর্গ মানুষ আছে সবাই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের এলাকায়। ঠিক আছে, এই গেল আমার ফরাজি আন্দোলন। এটা কততম আন্দোলন, নাম্বার কত? এটা 8, এটা 7 কোল বিদ্রোহ। তাহলে আমার কোডও চলে এসেছে, কোডও মিলছে। ফরাজি আন্দোলন তাহলে 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। দেখো আমি একবার কোডটা নিয়ে একবার রিক্যাপ করছি। সন্ন্যাসী বিদ্রোহ, সন্ন্যাসী রা মানে রংপুর বিদ্রোহ, চ মানে চোয়ার বিদ্রোহ, ভি মানে ভিল বিদ্রোহ, এটা পাগলাপন্থী বিদ্রোহ, বড়া মানে বারাসাত বিদ্রোহ, কই মানে কোল বিদ্রোহ, ফরজি মানে ফরাজি আন্দোলন। এবার সা মানে তুমি, এবার গানটা দেখো, এবারে তুমি সন্ন্যাসীকে অপবাদ দিলে 3টা, কি কি? সন্ন্যাসীরা চোয়ার, ভি, পাগলা, বড়া। সন্ন্যাসীরা চোয়ার, ভি, পাগলা, বড়া, কই ফরজি? সন্ন্যাসীরা, তার উত্তরে সন্ন্যাসী তো তুমি যতই বলো রাগ নাই, তাও গান করছে সন্ন্যাসীরা। তো সা মানে সাঁওতাল বিদ্রোহ। আজকে চলে আসবো, দেখো সাঁওতাল বিদ্রোহ কোথায় হয়েছিল। এই তুমি সাঁওতাল, কোল আর মুন্ডা, এই 3টা বিদ্রোহের পার্থক্য দেখতে হবে। হ্যাঁ, একদম কাছাকাছি এলাকায় হয়েছিল, কিন্তু একটা একটু 19-20 তফাৎ আছে। আমি পশ্চিমবঙ্গের ম্যাপটা আবার যাচ্ছি, এখানে বাংলাদেশের সঙ্গে কোনো টাচ নেই। 3টে কোন 3টার বাংলাদেশের কোনো টাচ নেই? কি বললাম? 4টা বিদ্রোহের বাংলাদেশের সঙ্গে কোনো টাচ নেই। চোয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, এটা বাংলাদেশে যাবে না। 3টা বিদ্রোহ বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ মিশাল। একটা হচ্ছে সন্ন্যাসী ফকির, এক হচ্ছে নীল বিদ্রোহ, আর একটা হচ্ছে বারাসাত বিদ্রোহ। আর বাকি দুটা বিদ্রোহ, আর বাকি বিদ্রোহগুলো সব প্রপার বাংলাদেশে হয়েছিল। এরপরের যেটা আছে এটা মাথায় যাবো। 4টা বিদ্রোহ বাংলাদেশের কোনো টাচ নাই। কি কি? চুয়ার বিদ্রোহ একদম প্রপার পশ্চিমবঙ্গ। যদি বলো কোন বিদ্রোহটা প্রপার পশ্চিমবঙ্গে হয়েছিল শুধু, এখন মানে আধুনা পশ্চিমবঙ্গের, আজকে যেটা পশ্চিমবঙ্গ, সেটা চুয়ার বিদ্রোহ। কোন বিদ্রোহটাতে পশ্চিমবঙ্গের টাচ আছে এখনো? ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের বর্ডারে বর্ডারে হয়েছিল। মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ। আর একটা হয়েছে, তোমাকে বলে দিচ্ছি, সন্ন্যাসী ফকির পশ্চিমবঙ্গের টাচ উপর দিকটা, সেটা উপর দিকটা। রংপুর বিদ্রোহ তো প্রপার বাংলাদেশে, ফরাজি আন্দোলন প্রপার বাংলাদেশে, প্রায় শেষ করে ফেলেছি আমি। ভিল বিদ্রোহ তো মহারাষ্ট্র, গুজরাট, ওটা তো এই বাংলার সঙ্গে কোনো টাচ নাই, না বাংলা, না ঝাড়খণ্ড, না পশ্চিম মানে বাংলাদেশ, একদম ওইদিকে। এই ভিল বিদ্রোহটা কেন এখানে এনেছে আমি নিজেই জানি না। দেখো সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ একদম সোজা। বলো কত সাল? 1855। বাস, দুটাও সাল 55 56। এই তো 50। দেখো এটা 37, এটা শুরুটা 37 হয়েছে বলে আমরা 37 দিলাম। এটা 1837। হ্যাঁ, 1837 তক 1900 সাল তক চলেছিল ফরাজি আন্দোলন, 1905 তক। কিন্তু শুরুটা তো 1837 হয়েছে, ওই জন্য আগে রেখেছি আমি। শুরুটার সঙ্গে আগে রেখাটা আছে। হ্যাঁ, শেষটা অনেকদিন তো চলুক, শুরুটা দেখো। আর এটা 55 56 হয়েছিল সাঁওতাল বিদ্রোহ, তোমরা সবাই জানো। এইটা পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখো, বীরভূম জেলাটা জানো তো? ওই বীরভূম লাগোয়া রাজমহল পাহাড়ের এলাকাটা পুরাটাই, কিছুটা বিহারের গিরিডি, হাজারিবাগ, যেখানে যেখানে কোল বিদ্রোহ হয়েছিল সেখানে সেখানে পরে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। এমনকি মেদিনীপুর তো, আমার পুরুলিয়া জেলা তো সাঁওতাল বিদ্রোহটা হয়েছিল। সাঁওতাল বিদ্রোহ পুরো এলাকাটা কোল বিদ্রোহ, এটা বুঝতে পারছো? দামিনী কোহ, পাহাড়ের প্রান্ত দেশের অর্থ এই বিদ্রোহ হয়েছিল 1855 56 সালে। তাহলে তুমি পুরো লিখে দাও সাঁওতাল পরগনা। সাঁওতাল পরগনা মানে সব বীরভূম জেলা বুঝাচ্ছে, মেদিনীপুর জেলা বুঝাচ্ছে, আমাদের পুরোপুরি বিহারের রাজমহল পাহাড়, ঝাড়খণ্ডের গিরিডি, হাজারিবাগ, নওয়ামন, সব সিংভূম, যেটা তোমরা কয়লা পাইছো, আকরিলা পাইছো, সব এলাকাটা। ছোটনাগপুর মালভূমি লিখে দিলেও চলবে। পুরো ছোটনাগপুর মালভূমি জুড়ে হয়েছিল কিটা সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল পরগনা, রাজমহল পাহাড়টা কিন্তু উল্লেখ করবে, এটা স্পেশাল, ওইখানে একটা কেস আছে। এখন রাজমহল পাহাড়টা তুমি লিখবি, রাজমহল পাহাড়টা আমি লিখে দিলাম, রাজমহল পাহাড় বিহারে। এই এলাকা সংলগ্ন এরিয়াতে বেশি নেতা বলো, সিধু কানু, সবাই জানো, সিধু কানু আর ডমন মাঝি, কালো পরামানিক, চাঁদ ভৈরব, ডমন মাঝি। এটা খুব ইম্পর্টেন্ট, আমি ডিটেলস ক্লাসে, যে এটা বড় প্রশ্ন আসতে পারে সাঁওতাল বিদ্রোহ থেকে 6 নম্বরে। ইতিহাসের সর্বোচ্চ বড় প্রশ্ন 8 নম্বরে থাকে, তাই না? তো সেইখান থেকেও প্রশ্ন আসতে পারে সাঁওতাল বিদ্রোহ থেকে, স্পেশাল দিই। ডমন মাঝি, কালো পরামানিক, আমার নামটা শুনো, চাঁদ ভৈরব। পরে তো ডিটেলস ক্লাস আসবে, এখন শুধু সিধু কানু জানলেও চলবে। আমি জাস্ট সবটা একবার পূরণ করছি এখন। আজকে 4টা জিনিস পূরণ হয়েছে, আরো 3টা জিনিস তোমরা ফাঁকা দেখবে অবশ্যই। কি কি জন্য? বিদ্রোহী নেতা কে ছিল, ইংরেজদের কে এই বিদ্রোহটা দমন করেছিল, কারণ আর ফলাফল।
এই ছকটা অলরেডি 4টা পূরণ হচ্ছে আজকে, আর 3টা পূরণ করবে। ছক আড়াআড়ি করবে, সবাই ছক করতে শুরু করে দাও খাতায়। পুরো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে তুমি খাতা করবে, ফাঁকা ফাঁকা করবে, আরো তথ্য ঢুকতে পারে। ঠিক আছে, তাহলে সাঁওতাল বিদ্রোহ চলে এলো। আর নীল বিদ্রোহ এরপর দেখো, সানি মানে নীল বিদ্রোহ 59 সালে হয়েছিল। আমি এটা মুছছি, একটু উপরে চলে যাচ্ছি। ভিডিও বড় হচ্ছে কিন্তু উপকারী ভিডিও, সবাই মন দিয়ে ভিডিওটা দেখবে, প্রচুর উপকার আসবে। সুদ দিলাম তোমাকে আজকে চ্যাপ্টারটা। এবারে চলে এলাম, এটা ক নম্বর হচ্ছে? এটা 9। 10 নম্বর চলে এলো সাঁওতাল, 10 নম্বর চলে এলো নীল বিদ্রোহ। দেখো নীল বিদ্রোহ বাংলাদেশ এবং পশ্চিম বাংলার বর্ডারে আজকের দিনের কথা বলছি আমি, সেইটাতে অবস্থান। সাল 59, একটাই সাল হয়েছিল এখন নীল বিদ্রোহ। এইটা লিখে দাও তুমি, নদিয়া, তেহট্ট, নদিয়া, মুর্শিদাবাদ, 24 পরগনায় ঢুকাবে না, হ্যাঁ 24 পরগনায় পারস্য বিদ্রোহ হয়েছিল। যশোহর, খুলনা, তেহট্ট, ঢাকাতেও দেখা গেছিল, এমনকি কুমিল্লা পর্যন্ত চলে গেছিল, ঢাকার ওপার পর্যন্ত। মানে বাংলাদেশটা একদম ছাইয়ে গেছিল বিদ্রোহটা। এই বিদ্রোহটা অনেক বড় জায়গা জুড়ে দেখা গেছিল। ঠিক আছে, নীল বিদ্রোহটা প্রচুর নীল চাষের এই এলাকাতে, একদম পশ্চিমবঙ্গের বর্ডার থেকে একদম এই এলাকাটা পুরোটা ছুঁয়ে গেছিল। যত নাম আছে তুমি লিখে দিবে এই এলাকায়, তোমাকে যদি শুরুতেই বলেছি। যশোর, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা জেলাতেও ছিল বিদ্রোহটা, তেহট্ট, ঠিক আছে, তেহট্ট, ফরিদপুর সবগুলো গেছিল। আরে ফরিদপুরে ফরাজি আন্দোলন হোক না, এটাও জিনিস কথার বুঝতেছো। ফরিদপুর ফরাজি বলে আর আন্দোলন হতে পারে, অন্য সময় হয়েছে, এটা অন্য লোক করেছে, এটা অন্য নেতৃত্বে এসেছে, অন্য সিস্টেম এসছে। বিদ্রোহ মানে যে সবসময় মারপিট চলছে এটা ভাবো না। মানুষের মাঝে মাঝে বিদ্রোহ করেছে, মাঝে মাঝে পদ অবরোধ করেছে, এই টাইপের বিদ্রোহ। মানে আগুন জ্বলছে, কেউ খাইতো নাই, ঘরে একটু শুইতো নাই, এরকম ভাবো না কোনো। বিদ্রোহ চলছিল, মানুষের একটা প্রতিবাদ চলছিল, রাস্তাঘাটে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদ, রাত্রে ঘুমাইতো, খাইতো, চাষও করতো, তার মাঝে মাঝে প্রতিবাদ। ঠিক আছে, মানে প্রতিবাদ বলেই কল্পনাটা অন্য চলে আসে যে মারপিটে হয়েছে, ইংরেজরা একদিকে দাঁড়িয়ে আছে, কুরুক্ষেত্র ভাবিছে, সেই সবাই মহাভারত ভাবছে। অমনি সিস্টেম না, শাসনও চলছে, দেশও চলছে, তার সাথে সাথে বিদ্রোহ চলছে। এমনি ভাবিল না যে সৈন্যদল শিবির করে আছে, মহাভারতের কনসেপ্ট লাগানো শব্দে। বিদ্রোহ মানে যে দুই পক্ষ রেডি হয়েছে যাইছে যুদ্ধ করতে, জীবন মরণ পণ, অমনি না ব্যাপারটা। ঠিক আছে, এই সিস্টেম ভাবলে মুশকিল, আমি 1988 ভাবতাম। এবার 11 নম্বর দেখো, নীল বিদ্রোহ হয়ে গেল 10 নম্বর। 11 নম্বর এবারে আমার গানটা হচ্ছে সানি পমা। তো প মানে পাবনা বিদ্রোহ। পাবনা বিদ্রোহ এটা 1870-72 হয়েছিল, তাই না? হ্যাঁ 1870, আমার কোড মনে আছে। দেখো রেঞ্জ বলে দিচ্ছি পরপর, জোরে বলো না। আচ্ছা, নেতা নীল বিদ্রোহের নেতা লেখো, বলে দিচ্ছি, আমার মনে আছে নীল বিদ্রোহের নেতা। নীল বিদ্রোহের নেতা হচ্ছে তোমার বিষ্ণুচরণ বিশ্বাস, দেবঙ্গ বিশ্বাস। লেখো দুটা, বিষ্ণুচরণ বিশ্বাস, জোরে বলবে সবকিছু, আর দিগম্বর বিশ্বাস। আপাতত লেখো, পরে আর আমি বলবো। হ্যাঁ, ডিটেলসে ক্লাস দেবো নীল বিদ্রোহ, কেমন লাগছে বলবে, ভিডিওটা কেমন শিক্ষা হলে বলবে, আজকে কেমন সেন্স পেলে বুঝতে পারছি। পুরো চ্যাপ্টারটা কভার করে দিয়েছি আমি, পুরো চ্যাপ্টারটা একটা ভিডিও তো কভার। আর যদি তুমি নাও কাজ করো, কিছু না কিছু লিখতে পারবে। আরে সবাই কিছু না কিছুই লেখে, ওইটাতেই নাম্বার পেয়ে যায়। প্রপার জ্ঞান দিয়ে দিয়েছি, কারণ ফলাফল আমি বলে দিয়েছি বলতে গেলে। আরে যে কোনো বিদ্রোহের কারণ তো মূল কারণই বলে দিয়েছি, আর যে কোনো ফলাফল সবলাতেই ইংরেজরা জিতেছে। একটা বিদ্রোহ ইংরেজ হারে নাই, তাহলে তো সেদিনই স্বাধীন হয়ে যেত। সব তো 1900 সালে শেষ হয়ে গেছে, ভারত তো 1947 সালে নিয়েছে। আমরা প্রত্যেকটা বিদ্রোহ ইংরেজরা দমন করেছি, নেতাকে শেষ করে দিয়েছে, নেতাকে অচলে করেছে, নেতা এমনি মরে গেছে। বিদ্রোহ মানে তো মারপিট না, প্রতিবাদ। পাবনা বিদ্রোহ এটা পাবনাতেই নিয়েছিল, বুঝতে পারছো কথা? বাংলাদেশের পাবনা একটা জেলা আছে, আমি বলেছিলাম না? আরে বাংলাদেশের এইটাই, এইদিকে জেলা, এইদিকে জায়গাটার নাম কি বর্ডারটা, এটা ভুলে গেছি, রাজশাহী। হ্যাঁ রাজশাহী গোড়াতেই পাবনা। দেখো মালদা সংলগ্ন এইখানটা রাজশাহী, আর তার গোড়াতেই পাবনা। রাজশাহী এটা আছে পাবনা জেলাটা বাংলাদেশ। দেখবে তোমরা গুগল ম্যাপে দেখবে, বাংলাদেশের ম্যাপটা খুলবে সবাই, সব জায়গা দেখতে পেয়ে যাবে। কোনটা রংপুর দেখবে উপর দিকে, ময়মনসিংহ এইদিকে, রাজশাহী কন্ট্রোল চলে আসবে। আমার কন্ট্রোল আছে, বাংলাদেশের উপরে হচ্ছে বাংলাদেশ কন্ট্রোল চাই এই চ্যাপ্টার পড়তে গেলে। উপর দিকে রংপুর, দিনাজপুর, বাংলাদেশের দুটো জেলা, এইদিকে ময়মনসিংহ, এইদিকে বাংলাদেশের এই সাইডটাই। কথা বুঝতেছো? বাংলাদেশের ম্যাপটা যদি সাজায় এই সাইডটাই, সরি এই সাইডটাই ময়মনসিংহ, এই সাইডটাই রাজশাহী, পাবনা, ঢাকা মাঝে। আর আমাদের পশ্চিমবঙ্গের যেটা 24 পরগনা জেলা, তার এটা আছে খুলনা, বরিশাল, তারপর মাঝে আছে ফরিদপুর। আর ঢাকার খুলনার মাঝে ফরিদপুর। ফরিদপুরে তোমার একটা বিদ্রোহ হয়েছিল, ফরিদপুর খুব জানতে হবে। কুমিল্লা জানতে হবে, কুমিল্লাতে ঘটনা ঘটবে অন্য বিদ্রোহ, আমি ঘটনাগুলো সব বলবো। এটা পাবনা বিদ্রোহ, নেতা এটা জায়গার পাবনা। আর ঈশান জোরে, ঈশান চন্দ্র রায় জমিদার ছিল, অদ্ভুত ধরনের। হ্যাঁ, ঈশান চন্দ্র রায়কে ব্র্যাকেট করে লেখা আছে, বিদ্রোহী রাজা বলা হইতে, বিদ্রোহী রাজা, তাই না? ঈশান চন্দ্র রায় খুব পড়বে না, পাবনা বিদ্রোহ থেকে এমসিকিউ দিবে। পাবনা বিদ্রোহ বড় প্রশ্ন আসবে না। পাবনা বিদ্রোহ আমি একটা 2-3 মিনিটের ক্লাস দিয়ে দেবো ছোট। পাবনা বিদ্রোহ ডিটেলস আসবে না, কোনো মতেই ডিটেলস আসবে না, শুধু বলতে পারে পাবনা বিদ্রোহের নেতাকে ঈশান চন্দ্র রায়।
পাবনা বিদ্রোহ কোথায় হয়েছিল, পাবনা কত সালে হয়েছিল, 70-71 কিছুটা লঞ্চ করেছিল। ওই কারণ কি পাবনা তো অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, দমন করেছিল, এইখানে কর দেবো না। আর এরা বিদ্রোহটা কি করে করেছিল শোনো, ইংরেজ নীলকুঠি অত্যাচার করতো, নীলকরদের জেলা অফিস আদালত সেলাতে ঘেরাও করে দিত, সেলা জ্বালাই দিত, রেল লাইন তুলে দিত, রেল লাইন আঁকড়াই দিত, এইসব করতো। ইংরেজ কোন সরকার একা গাড়িতে ফিরে গেলে তাকে বোমা ফিরতো, তাকে মারত, তাদের লাঠিয়ালা লাগে, কোন সেনা তারা পাইলে তুলে নিয়ে চলে যেত, এরকম এইরকম বিদ্রোহ করতো। বিদ্রোহ এটাই, আর কি সব বিদ্রোহ এইটাই বিদ্রোহ, ঠিক আছে না? এটা কিছু কমন, কিছু গোসাগু আছে। গোসাগু মানে বলছি তো কিছু গরিষ্ঠ সাধারণ গুণনীয় আছে এই লেখাগুলোর মধ্যে। সাধারণ গুণনীয়কে যদি ক্যাচ করতে পারিস তাহলে ওইটাই তুমি কাজে লাগা। তথ্য আমি সব দিয়ে দিলাম আজকে। বাস, এবার 12 নম্বর বিদ্রোহ, লাস্ট বিদ্রোহ, এটা খুব ইম্পর্টেন্ট। এইটাই মুন্ডা বিদ্রোহ। তাহলে শুরু হয়েছে সন্ন্যাসী ফকির, লাস্ট মুন্ডা বিদ্রোহ। এটা রাঁচিতে হয়েছিল, রাঁচি। এইটাই তো বিরসা মুন্ডা, এটাই উলগুলাম, এটাই কি হে উলগুলাম লাস্ট বিদ্রোহ। এইটা একদম 1899-1900 শেষ। এটাই সব থেকে মডার্ন বিদ্রোহ। এটা কোথায় প্লেস? রাঁচি হাজারিবাগ। লিখে দাও, রাঁচিটা লিখবেই, এটা রাঁচিতেই ম্যান, রাঁচি সংলগ্ন, রাঁচি হাজারিবাগ লিখে দাও, রাঁচি হাজারিবাগ ছোটনাগপুর। আরে এটা দেখো, সাঁওতাল, কোল আর মুন্ডা এই তিনটা একদম কাছাকাছি এলাকায় হয়েছে, কিন্তু একটু সাঁওতালটা একটু উপর দিকে, তারপরে কোলটা একটু মিডিলে, বোখারো ধানবাদ, আর এইটা রাঁচি। এইটা দেখো একটু উপরে। এই যে পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখতে পাবে, আমি ডিটেলসে ম্যাপ একটা আঁকবো, এটা মুছে দিচ্ছি। তাই দেখো, পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখলেই তুমি বুঝবে। এই যে পশ্চিমবঙ্গের ম্যাপটা, তো পশ্চিমবঙ্গের ম্যাপটা সংলগ্ন ঝাড়খণ্ডের এই জায়গাটা হয়েছিল সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ এই জায়গাটা, আর মুন্ডা বিদ্রোহ এই জায়গাটা, কিন্তু পুরাটাই সাঁওতাল পড়লো। একটু বীরভূম অ্যাটাচ যেটা হয়েছিল, বীরভূম অ্যাটাচ যেটা বিহারের এলাকা আছে, সেইটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, ঠিক আছে? আর যেটা এই সাঁওতালডি অ্যাটাচ, যেটা সাঁওতালডি বোখারো ধানবাদ, এই দিকটা দিয়ে যেটা, সেইটাতে হয়েছিল মোটামুটি বোখারো ধানবাদ এলাকা। বোখারো ধানবাদ আমাদের ঝালদা ফালদা পড়ছিলা ওই এলাকাটা পড়ছে কোল বিদ্রোহের মধ্যে। আর রাঁচি এলাকাটা একদম পুরা আরো উত্তরে, আরো পিছনে, সেইখানে মুন্ডা বিদ্রোহ হয়েছিল। আরে পুরুলিয়া তো লঞ্চ করেছিল, যখন যেটা হয়েছিল সেটা পুরাটাই লঞ্চ করেছিল, কিন্তু শুরুটা বলছি, উৎসটা বলছি। এখানে নেতাটার ঘর ওইখানে ছিল, যে নেতাটা চালু করেছিল বিদ্রোহটা। এটা অবশ্যই বিরসা মুন্ডা, পরে ডিটেলস আসবে এটাও। দেখো, ছোট বিদ্রোহ বলতে একদম ভিড়টা, যেটা কত সিরিয়াস হয়, হালকার উপর চালাও তোমরা, হালকার উপর চালাও পাবনা বিদ্রোহটা, একদম হালকার উপর চালাও। আচ্ছা, হালকার উপর চালাও পাগলাপন্থীটাও, কিন্তু পাগলাপন্থী ডিটেলসে দিব আমি একটু, হ্যাঁ? এরা হালকার উপর। তাহলে বলো, সন্ন্যাসীরা চুয়াড় ভি পাগলা বাড়া কই ফর্জি। সন্ন্যাসীরা কি কি তিনটা জিনিস, কি কি? চুয়াড় বাড়া, চুয়াড় ভি, পাগলা বাড়া কই ফর্জি। তখন সন্ন্যাসীরা তার উত্তরে কি বলছে? তিনটা যে অপবাদ দিল সন্ন্যাসীরা, তার উপরে বলছে সানি পাস, সানি পামা মুন্ডা বটে লাস্টে, ঠিক আছে? সানি পামা, পাবনা মুন্ডা। তাহলে সন্ন্যাসীরা হচ্ছে তোমার সন্ন্যাসী ফকির 63 সাল, শুরুটা বলছি শুধু 63 সাল রংপুর বিদ্রোহ, তারপরে মোটামুটি 73 নাকি 73 74 চুয়াড় বিদ্রোহ, তারপরে 76 76 75 ভিল বিদ্রোহ মোটামুটি 1819, পাগলাপন্থী 25 27, বারাসল বিদ্রোহ 30 31, কোল বিদ্রোহ সেম 31 32, একটু চেঞ্জ করে দেবে, ফরাজি বিদ্রোহ 1837, সাঁওতাল বিদ্রোহ 1855 56, নীল বিদ্রোহ 1859, পাবনা বিদ্রোহ 1870 71, মুন্ডা বিদ্রোহ 1899 93। কোন সাল আমার হেল্প নাই, পুরা সালটা আমার ব্রেনে, পুরা সালটা একদম আয়ত্ত করে নিচ্ছি। কবিতাটা মুখস্থ করো, আগে বিদ্রোহটা সিকোয়েন্স সাজাও, প্লেস গুলো মেপে দেখো। নেতা এখন 2-3টা করে এখন চালান যাও, একটাতেই ওই ছকটাতে। আর প্লেসটা খুব ইম্পর্টেন্ট, প্লেসটা ম্যাপে অবশ্যই বসাবো সবাই, ম্যাপ পয়েন্টিং করবে। এটা কোন প্লেসে হয়েছিল, তুমি তিনটা বাংলাদেশের একটা বড় ম্যাপ হোক খাতায়, তার এটা আছে পশ্চিমবঙ্গ বড় এটা আছে, আর তার এটা আছে একটু ঝাড়খণ্ড টাচ করে দাও। আরে ওইটা পরে করবে তুমি, ওই যেটা ভিল বিদ্রোহটা আছে, ভিল বিদ্রোহ সঙ্গে এটা ঢুকাও না, ভিল বিদ্রোহ বাদ দাও না। এখন বইয়ে দেখেছি বলে আমাকে ভিল বিদ্রোহ দিতে হলো। আশা করি সবার মার্ভেলাস কনসেপ্ট এসেছে চ্যাপ্টারটাতে, এইটা আশা রাখছি। যদি আমার কোনো পড়াইতে ডিস্টার্ব এসছে বা আমার কোনো ভুল তথ্য দেওয়া হয়ে গেছে, অবশ্যই কমেন্ট করবে, সেটা আমি চেক করব। একদম আমি চাইছি আরো সহজ সরল লাইনে এই গল্প আকারে পড়াইতে, পুরাটাই আমি তোমাকে গল্পের আকারে ছক দিতে চাইছি, পুরাটাই একদম সিস্টেম দিতে চাইছি পড়ার। আর আরেকটা জিনিস চাইছি, নোট মুক্ত বাংলা গড়তে চাইছি আমি পড়াশোনাতে আমি নোট মুক্ত বাংলা গড়তে চাইছি। বাংলা মিডিয়াম পড়াশোনায় যারা করে তারা অন্তত নোট থেকে বিরত থাকুক, নোট ফিকে দেখ, পড়াশোনাটা ব্লাডে মিশন দাও, পড়াশোনাটা ভাবের মধ্যে আনো, পড়াশোনার মধ্যে একটা আবেগ আনো। আমি টাচ করিয়ে যাবো ইতিহাস, সাজাই যাবো তোমাদের জন্য ছক, সহজ সরল করি বই পড়াটাকে, বইয়ের পড়াটাকে সহজ করাটাই কাজ টিচারের কাজ বইটাকে টুকি দিয়া না, বইটাকে খাতায় টুকানো না, বইয়ের লেখাটাকে খাতায় টুকান দাও আর মুখস্থ ধরে দাও, ওইটাকে তুমি নাম দিয়েছো পড়াশোনার ব্যবস্থা। ধন্য যারা পড়িতে যায়, আর ধন্য যারা পড়ায়, আর ধন্য যারা এরা টিচার বলে। ওকে।